তাহলে আজকে আমাদের বিষয় হলো আইপিএফএস, ইন্টারপ্ল্যানেটারি ফাইল সিস্টেম। এই লেকচারের যদি এখানে ক্লিক করি, আমরা একটা লেখা দেখতে পাবো। মূলত আইপিএফএস এর আসলে স্ট্রাকচারটা এরকম। এই আইপিএফএস এর স্ট্রাকচারে কয়েকটা জিনিস থাকে। একটা হলো ইউজার অ্যাপ্লিকেশন, ব্লকচেন, যেমন ইথেরিয়াম ব্লকচেনে স্মার্ট কন্ট্রাক্ট ডিপ্লয় করা থাকে। আর আইপিএফএস মানে এমন একটা ওয়েবসাইট বা পি টু পি নেটওয়ার্ক যেটা আইপিএফএস কে সাপোর্ট করে। আর আইপিএফএস একটা ফাইল সিস্টেম, সেই বিষয়টা এখানে আলাপ করা হয়েছে যে কেমন ধরনের ফাইল সিস্টেম। আইপিএফএস আমরা যদি সংক্ষেপে বলি তাহলে এটা একটা প্রোটোকল এবং পিয়ার টু পিয়ার নেটওয়ার্কে, যেখানে আমরা আসলে বিভিন্ন ফাইল, ডিস্ট্রিবিউটেড সিস্টেমের বিভিন্ন ফাইলগুলিকে আমরা স্টোর করতে পারবো। আইপিএফএস এরকম একটা সিস্টেম, ডিসেন্ট্রালাইজ ফাইল সিস্টেম। এবং আইপিএফএস এ যদি আমরা কোনো ফাইলকে আসলে খুঁজে বের করতে চাই তাহলে সাধারণত এইভাবে খুঁজে বের করা হয়। নর্মাল আমরা যদি কোনো এইচটিটিপি, যে নর্মাল ওয়েব নেটওয়ার্ক আছে, সেখানে যদি কোনো ফাইল খুঁজতে চাই তাহলে হয়তো আমরা এইভাবে রিকোয়েস্ট করি, একটা এইচটিটিপি রিকোয়েস্ট করি এইভাবে, যে সার্ভারের আইপি অ্যাড্রেস, দেন কোন ফোল্ডারে আছে, ফাইলের নাম, মানে পাথের ঠিকানা দিই। কিন্তু আমরা যদি এরকম একটা আইপিএফএস এ ফাইল রাখি, এই উপরে এরকম একটা আইপিএফএস এ ফাইল রাখি, যেমন সাপোজ যে এটা একটা নেটওয়ার্ক, অনেকটা টরেন্টের মতো, আর টরেন্টের মতো একটা নেটওয়ার্ক। টরেন্ট যেমন আসলে সেন্ট্রালাইজ সার্ভারের উপর ডিপেন্ডেন্ট, এটা তা না, আর এটা ডিস্ট্রিবিউটেড পি টু পি নেটওয়ার্ক। এরকম একটা নেটওয়ার্কে যদি ফাইল রাখি, সেই ফাইলটাকে আমরা যদি খুঁজে বের করতে চাই তাহলে তার পাথের ঠিকানাটা সাধারণত এইভাবে দেওয়া হয়, যে আইপিএফএস, আর যেই ফাইল, সেই ফাইলের যে ফাইলটা আমরা ওইখানে রাখছি তার একটা হ্যাশ কোডটা ব্যবহার করে। সাধারণত আইপিএফএস আর তার হ্যাশ কোড এইভাবে দেয়। এই অংশটুকু আসলে এরা কেন ব্যবহার করছে একটু দেখতে হবে। যাই হোক, মূলত শুধু হ্যাশ কোড দিয়ে কন্টেন্টকে আমরা ওইখান থেকে খুঁজে বের করে নিয়ে আসতে পারি। যে কোনো ফাইলই যখন আমরা আইপিএফএস এ রাখি তখন একটা হ্যাশ কোড জেনারেট হয়, আর সেই হ্যাশ কোডটা ইউজারের কাছে রিটার্ন করে। তো এইখানে আরো বিস্তারিত কিছু আলোচনা আছে, যে সে ফাইলগুলোর কোনটা কোন লোকেশনে আছে সেই জিনিসটাকে মেনটেন করার জন্য ডিস্ট্রিবিউটেড হ্যাশ টেবিল মেনটেন করে। এখন প্রশ্ন হলো আসলে আইপিএফএস আর ব্লকচেন কিভাবে সম্পর্কিত। আইপিএফএস তৈরি করা হয়েছে ব্লকচেনের উপর বার্ডেনটা আসলে কমানোর জন্য। আমরা যদি ইথেরিয়াম চিন্তা করি, ইথেরিয়ামে সাধারণত ছোট ছোট ট্রানজাকশন রাখা যায়, যেমন আমি একজনকে হয়তো 10 টাকা 20 টাকা পাঠাইলাম, অথবা কাউকে কোনো একটা ফাইল পাঠাইলাম, ফাইলের মেটা ডেটা বলতে তো আমরা বুঝি যে ফাইলের আসলে হয়তো নেম কিংবা ওনার, ফাইল কে বা কে অ্যাক্সেস করতে পারবে, এই ইনফরমেশন গুলো বড়জোর ব্লকচেনে রাখবে। আর বাকি ফাইলের যে কন্টেন্ট, আসলে মূল কন্টেন্টটা, সেটা তো অনেক বড় সাইজ হয়ে যায়, সেটা আমরা যদি ইথেরিয়ামে রাখতে যাই অনেক ক্যাশ ব্যয় হয়। সেই জন্য এরকম আলাদা ফেসিলিটি আসলে তৈরি করা হয়েছে, যেমন আইপিএফএস এরকম একটা ফেসিলিটি। এটা এরকম একটা প্রজেক্ট, যেটাকে আসলে বলা হয় যে আইপিএলডি, ইন্টারপ্ল্যানেটারি লিঙ্কড ডেটা, মানে ও যে স্টাইলের ডেটা গুলো রাখে সেটাকে আইপিএলডি বলা হয়। তো বলা হয় যেটা, যে আসলে ব্লকচেনে এখন তখন আমাদেরকে আর বড় ফাইল রাখতে হবে না, আমরা ফাইলটা এই আইপিএফএস এ রেখে দেবো। আইপিএফএস আমাদেরকে একটা অ্যাড্রেস রিটার্ন করবে, ওই যে হ্যাশ কোড রিটার্ন করবে ফাইলের, সেই হ্যাশ কোডটা আমরা ইথেরিয়ামে রেখে দিব। ভবিষ্যতে আসলে যদি আমাদের প্রয়োজন হয় যে ইন্টিগ্রিটি চেক করা থেকে শুরু করে সহজে অ্যাক্সেস করা, তাহলে এটা ব্লকচেন থেকে আমরা হ্যাশ কোডটা নিয়ে সেই কাজটা সারতে পারবো আর কি। এরকম একটা ব্যাপার। এই আইপিএফএস ব্যবহার করে আমরা ডিসেন্ট্রালাইজ অ্যাপ্লিকেশন তৈরি করতে পারি, কারণ বিভিন্ন অ্যাপ্লিকেশনে আমাদের অনেক সময় বড় ফাইল রাখা প্রয়োজন হয়। যেমন আমরা যদি চিন্তা করি যে কোভিড এর যে কোনো ফাইল যদি আমরা পজিটিভ বা নেগেটিভ আসলে কিনা এটা চেক করতে চাই, চেক করে ডাটাটাকে মানে সিকিউরলি ভাবে সেভ করতে চাই, তখন আইপিএফএস হেল্প নিতে পারি। আমাদের একটা অ্যাপ্লিকেশন থাকবে ইউজারের মোবাইলে,
যেটা কিনা ইউজারকে একটা ইন্টারফেস দিবে ফাইলটাকে আপলোড করার জন্য। দেন মেশিন লার্নিং মডেলে ফাইলটাকে পাঠিয়ে দেওয়া হবে। মেশিন লার্নিং ইয়েস নো একটা রেজাল্ট দিল, রেজাল্টটা এবং ফাইলটাকে রেখে দেওয়া হবে আইপিএফএস এ। ফাইলকে এরকম আইপিএফএস এ রেখে দেওয়া হবে। আইপিএফএস থেকে আমরা একটা হ্যাশ কোড পাবো, সেই হ্যাশ কোডটা আমরা ইথেরিয়াম ব্লকচেনে রেখে দিতে পারি। তো এরকম অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে, ইভেন ক্লাউড সার্ভিসের ক্ষেত্রেও আমরা এই আইপিএফএস কে ব্যবহার করতে পারি। তো এরকম একটা অ্যাপ্লিকেশন, আমাদের উদ্দেশ্য হলো আসলে এরকম একটা অ্যাপ্লিকেশন দেখা। খুবই ইনফর্মাল মিটিং, আমরা আলোচনা করব আসলে পার্থর সাথে এই বিষয়টা নিয়ে, যে কি করা যায় না করা যায়, কিভাবে আসলে আমাদের মেশিন লার্নিং মডেলকে কিভাবে ইনকর্পোরেট করা যায়। কারণ আমরা অনেকেই হয়তো কোভিড নিয়ে কাজ করি, বিভিন্ন মেশিন লার্নিং ডাটা নিয়ে কাজ করি অনেকেই, আর সেইখানে হয়তো আমাদের ইমেজ কিংবা আরো বড় বড় ফাইল আমরা ইনপুট দিই। সেই ফাইলটাকে আসলে তো এক জায়গায় স্টোর করে রাখা দরকার। সেই স্টোরেজটা আসলে কোথায় পাবো? ব্লকচেনকে আমরা স্টোরেজ হিসাবে ব্যবহার করি, কিন্তু সেটা হলো শর্ট ডেটা রাখার জন্য। বড় বড় ডেটা রাখার জন্য ব্লকচেনকে স্টোরেজ হিসাবে ব্যবহার করলে অনেক টাকা পয়সার বিষয়। তো এরকম একটা অ্যাপ্লিকেশন যদি আমরা ডেভেলপ করি, অ্যাপ্লিকেশনের যে কাজগুলি করতে হয় আসলে, শুরুতে একটা ফাইল নিতে হয়, যে ফাইলটাকে আমরা আসলে এই আইপিএফএস এ রাখবো। দেন ফাইলটাকে বাফারে কনভার্ট করতে হয়, মানে এক ধরনের আলাদা আরেকটা ডেটা টাইপ কনভার্ট করে সেই বাফার ডেটাকে আইপিএফএস এ পাঠানো হয়। আইপিএফএস আমাদেরকে কি করবে? একটা হ্যাশ রিটার্ন করে, সেই হ্যাশটাকে আমরা ইথেরিয়ামে স্টোর করি। তবে ইথেরিয়ামে স্টোর করার জন্য আমাদের মেটামাস্ক আসলে দরকার হয়। মেটামাস্কটা স্পেশাল ব্রাউজার ব্লকচেনকে অ্যাক্সেস করার জন্য, এটা আমরা ইউজ করি মেটামাস্ক। তারপর একটা ট্রানজাকশন তৈরি করি আসলে ইথেরিয়ামে রাখার জন্য হ্যাশটাকে। ফাইনালি কি করা হয়? আইপিএফএস যে হ্যাশটা আছে, এটা স্মার্ট কন্ট্রাক্টের সাহায্যে ইথেরিয়ামে আমরা স্টোর করি আর বা লিখি। সাধারণত এই ধরনের একটা অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য আমাদের যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো দরকার, যেমন রিয়েক্ট দরকার। আমরা জানি যে আসলে ফেসবুকে রিয়েক্ট ইন্ট্রোডিউস করছে খুবই সহজে ওয়েব প্রোগ্রামিং ডেভেলপ করার জন্য। খুবই শক্তিশালী একটা ফ্রেমওয়ার্ক ওয়েব ডেভেলপমেন্টের জন্য। দেন সলিডিটি আমাদের স্মার্ট কন্ট্রাক্ট ডেভেলপ করার জন্য লাগবে। সলিডিটি আমরা জানি যে নর্মাল অন্যান্য প্রোগ্রামিং এর মতোই আসলে একটা ল্যাঙ্গুয়েজ, যেমন জাভা কিংবা পাইথন। এই সলিডিটি ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা স্মার্ট কন্ট্রাক্ট ডেভেলপ করি। স্মার্ট কন্ট্রাক্ট ইথেরিয়াম ব্লকচেনে রান হয়, সেটা একটা প্রোগ্রাম, সেটা রান হয়। আর এই যে রিয়েক্ট দিয়ে আমরা যে ফ্রন্ট এন্ড লাইব্রেরি বলি বা ফ্রন্ট এন্ড অ্যাপ্লিকেশন বলি, এটা আমাদের ডিভাইসে রান হবে। দেন আইপিএফএস ডিসেন্ট্রালাইজ স্টোরেজ সিস্টেম লাগবে। আরেকটা হলো এই আইপিএফএস বা ডিসেন্ট্রালাইজ স্টোরেজটাকে আসলে ইমপ্লিমেন্টেশন করা কিংবা এর সাথে ইন্টারেক্ট করা, এর জন্য আমাদের কিছু এপিআই লাগে, ইউজার অ্যাপ্লিকেশন ইন্টারফেস লাগে। এটা ইনফোরা নামক আমরা এই টেকনোলজিটা ব্যবহার করতে পারি। মানে এরকম আরো অনেক আছে, মানে ইনফোরা একটা অনলাইন ফ্যাসিলিটিস। এই কিছু আমাদেরকে এপিআই দেয়, যে এপিআই গুলো ব্যবহার করে আমাদের অ্যাপ্লিকেশন এই আইপিএফএস নেটওয়ার্কের সাথে কমিউনিকেট করতে পারে। আইপিএফএসটাকে আমরা জাস্ট একটা চিন্তা করবো একটা নেটওয়ার্ক, ডিস্ট্রিবিউটেড নেটওয়ার্ক। সেটাও ব্লকচেনের মতো একটা নেটওয়ার্ক, কিন্তু এটা লাইট ওয়েট। মানে এমন ভাবে এটা ডিজাইন করা যে আসলে সে ফাইল রাখতে পারে, হেভি হেভি ফাইলকে সে রাখে এবং ফাইলগুলিকে অ্যাড্রেসিং করে হ্যাশ কোড দ্বারা। আমরা আমাদের অ্যাপ্লিকেশন যদি চাই যে আসলে ওই আইপিএফএস নেটওয়ার্কের সাথে কমিউনিকেশন করবে, তখন কিছু এপিআই দরকার হয়, মানে কল করা লাগে ফাংশন, বা ইথেরিয়ামের সাথে এপিআই কমিউনিকেশন। এই জিনিসগুলো আমরা ইনফোরার মাধ্যমে করতে পারবো। এখানে দেখাইছে যে ইনফোরা আসলে আমাদের কি কি কিছু আলোচনা আছে, কি কি বেনিফিট পাই আমরা এই ইনফোরা টেকনোলজি ব্যবহার করে। আমরা এখন ইনফোরাকে ভাবতে পারি যে এটাই আমাদের আইপিএফএস কে ইমপ্লিমেন্ট করতেছে এবং আইপিএফএস এর ফেসিলিটিটা দিচ্ছে। এবং এটা সুবিধা কি কি এখানে বলা আছে। যারা এই কোর্সটা আসলে আমরা পড়তেছি পরীক্ষার জন্য, তাদের জন্য দরকার আর যে কি কি ফ্যাসিলিটি, তাদের জন্য এই জিনিসগুলো দরকার আসলে, যে কি কি স্টেপ ইনভলভ, তাদের জন্য দরকার যে আইপিএফএস কি জিনিস, হ্যাঁ, এরকম কিছু ডিফিনেশন করা আর কি। এইখানে যেমন আমি লাস্টে কোশ্চেন দিয়ে দিছি যে আইপিএফএস কি, এটা কিভাবে কাজ করে, উপরে আবার এগুলো সবই অ্যান্সার আছে কিন্তু
আর্কিটেকচার ডিসক্রাইব করা, একটা অ্যাপ্লিকেশনের আর্কিটেকচার ডিসক্রাইব করা, অ্যাপ্লিকেশনে কি কি লাগে, এই কিছু নাই, এইটুকু শুধু এই পড়াটুকু, এখানের এই অংশটুকু, এইটুকু হলো এই কোশ্চেনের অ্যান্সার। রাইট ডাউন দা প্রসেস, সেম জিনিস, অ্যাপ্লিকেশন অ্যাপ্রোপ্রিয়েট ফিগার, একটা যথাযথ ফিগার দিয়ে, এটা হলো এটা একটা ফিগার দিয়ে ডিসক্রাইব করা যে কিভাবে আসলে আমাদের ডিসেন্ট্রালাইজ অ্যাপ্লিকেশন একটা আইপিএফএস কে ব্যবহার করবে, এই কোশ্চেন। তারপর ইনফুরার অ্যাডভান্টেজ কি, এই যে এখানে আছে অ্যাডভান্টেজ, ওয়াই ইনফুরা এবং তার অ্যাডভান্টেজ কি, এই যে এখানে নিচে লেখা আছে কিছু অ্যাডভান্টেজ। পরীক্ষার জন্য যারা পড়েন, আর আমরা যারা প্র্যাকটিক্যাল আসলে দেখবো বা করব, তারা এই লিঙ্ক গুলো দেখতে পারি, এখানে এটা আলোচনা করছে, পুরো ভিডিওটাতে আলোচনা করা হয়েছে এবং এটা রানও হয়। তো আমরা আজকে ভিডিওটা দেখবো, ভিডিও তো দেখবো না, আমরা কোডটা একটু অ্যানালাইসিস করে দেখবো যে কি কি আছে, কোথায় কি আছে, এইসব বিষয়গুলো দেখবো। তো লেটস স্টার্ট অ্যানালাইজিং কোড। আমরা কোডটা দেখি। আমি কোডটা শুরুতেই গিটহাব থেকে আসলে ডাউনলোড করে নিয়েছি। আমরা যারা কাজ করতে চাই তারা এই কোড গিটহাব, এই যে এখান থেকে আমরা ডাউনলোড করে নেব কোডটা। সরি, এটা তো না, কোডের ডাউনলোডের নিচে এটা। আর এটাকে ভালোভাবে বোঝার জন্য এই ভিডিওটা দেখবো, এটা হয়তো 2 ঘন্টা বা 2.5 ঘন্টা এটা দেখতে পারবো আর কি। কারণ এখন আসলে আমরা আলোচনা যা করবো এটা দেখি যে সব বুঝে যাবো এরকম না। আরেকটা বিষয় হলো যে আমরা যদি এই কাজটা করতে চাই আমাদের কিছু ইনস্টল দিতে হবে। এইগুলো আমি লিখছি, এখানে লিখে রাখছি। যেমন উইন্ডোজ মেশিনে যদি আমরা এই কাজটা করতে চাই আমাদের বেশ কিছু কাজ করতে হয়। সবচেয়ে ভালো হয় লিনাক্স মেশিনে যদি করা যায়, মানে তুমি ভার্চুয়াল মেশিন দিয়ে ভিএমওয়্যার দিয়ে একটা লিনাক্স দিয়ে নিলা, সেইখানে আসলে কাজটা করলা লিনাক্স ইন্টারনেটে। অর্থাৎ এই লোক এই অ্যাপ্লিকেশন ডিসক্রাইব যেভাবে করছে বা যেই যে আসলে কমান্ড গুলো ব্যবহার করছে সেগুলো ম্যাক পিসিতে কাজ করে, লিনাক্সে কাজ করে। সেই জন্য আসলে স্মুথলি ভাবে কাজটা করা যাবে যদি আমরা লিনাক্স ইউজ করি। আর উইন্ডোজ যদি ব্যবহার করি তাও সম্ভব, আমি উইন্ডোজ ইনস্টল করে দেখছি এবং কাজও করে। সেই ক্ষেত্রে আমাদের এই কাজগুলি করতে হবে এখানে যেটা বলা আছে। যেমন শুরুতে আমাদের নোট.js এটা ইনস্টল দিতে হবে, নোট.js। এটা ইনস্টল দেওয়ার জন্য কমান্ড আছে, আমরা ইন্টারনেটে খুঁজলেই পাবো অথবা এই যে এই লিঙ্কে গেলেই পাবো, এখানে একটা লিঙ্ক দেওয়া আছে। তারপর আরো কিছু আসলে ইনস্টল দিতে হয়। এই ইনস্টল গুলো তখনই সম্ভব হবে যখন নোট.js, এগুলো আমরা কমান্ড লাইনে লিখবো, উইন্ডোজেরও কমান্ড লাইনে গিয়ে লিখবো। আর এই লিঙ্কে গিয়ে শুরুতে আমরা নোট.js এটা ইনস্টল করে নেব। এটা ইউজার গ্রাফিক্যাল ইন্টারফেস আছে, এসে আমরা ইনস্টল করে নিতে পারবো। এখানে আমাদের নোট.js ব্যবহার করার জন্য কমান্ডও দরকার হবে না। এখানে ক্লিক করলে আমরা যে পেজটাতে যাব সেখানে আসলে আমাদের গ্রাফিক্যালি ভাবে ইনস্টল করে নিতে পারবো। আর এগুলো আমরা কমান্ডে 1 বাই 1 লিখবো সিএমডি তে, মানে উইন্ডোজের, দেন আমাদের ইনস্টল হয়ে যাবে। আমাদের এখানে কি কি লাগে আসলে, যে রিয়েক্ট, মানে যেটা বললাম, আর এই যে ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের জন্য রিয়েক্ট দরকার, এই জন্য তারা একটা রিয়েক্ট ইনস্টল করছে। এইটা রিয়েক্ট বুটস্ট্র্যাপ ওটার সাথে সংযুক্ত, রিয়েক্টের সাথে। দেন ইনফ্রা নিয়ে যেহেতু কাজ করব সেজন্য আইপিএফএস, এপিআই এগুলো ব্যবহার করছে। ওয়েব 3 প্রোগ্রামিং দরকার হয়েছে, হ্যাঁ, এই এফএস এক্সট্রা, এই বিষয়গুলো আমরা ইনস্টল দিয়ে নেব। এরপরে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের মেশিনটাকে আসলে ইথেরিয়াম, লোকাল ইথেরিয়াম বানাইতে হবে। মানে ইথেরিয়াম, লোকাল ইথেরিয়াম গানাশ আমরা যেটা বলি, গানাশ ইনস্টল দেওয়া লাগে। এখন গানাশ ইনস্টল দেওয়ার জন্য উইন্ডোজ থেকে যদি দেই, অনেক সময় আমরা যদি কমান্ড ব্যবহার করি কিংবা টারফল নেটওয়ার্ক, টারফল ফ্রেমওয়ার্ক যদি আমাদের দরকার হয় কম্পাইল করার জন্য, স্মার্ট কন্ট্রাক্ট ডিবাগ কম্পাইল এগুলো করার জন্য, কিংবা আমরা যদি চাই যে আমাদের স্মার্ট কন্ট্রাক্ট আসলে ডেভেলপ করে আমরা স্মার্ট কন্ট্রাক্টটাকে ইথেরিয়াম ব্লকচেইনে ডেপ্লয় করব, ওই ডেপ্লয় করার জন্য আমাদের টারফল ফ্রেমওয়ার্ক দরকার। তো এই যে এই আমাদের কমান্ড ব্যবহার করতে হবে এই টারফল ফ্রেমওয়ার্ক ইনস্টল করার জন্য। তারপরে গানাশ জন্য সেম ভাবে আসলে
আমাদেরকে আমরা কমান্ড গানাস দুই ভাবে ইনস্টল করা যায়, একটা হলো কমান্ড দিয়ে করা যায়, আরেকটা হলো এইভাবে সরাসরি গ্রাফিক্যাল এইভাবে আমরা ইনস্টল দিতে পারি। আবার এই যে এখানে আমরা দেখছি যে অনেকগুলো আসলে ডিপেন্ডেন্সি আমরা ইনস্টল দিছি, এগুলো আমরা আসলে আরো সহজে করতে পারি। সহজে কি, এই যে একটা কমান্ড দিয়ে npm ইনস্টল, শুরুতে আমরা যে কাজটা করব ওই যে মিম অফ দা ডে, এটাকে আমরা গিটহাব থেকে নিব। এখন গিটহাব থেকে নেওয়ার জন্য এই লাইনটা লেখা লাগে, মানে একবারে শুরুর কথা যদি তুমি চিন্তা করো তাহলে এইখান থেকে তুমি স্টার্ট করতে পারো যে আমি গিট কোলন দিয়ে প্রথমে ওই ফাইলটাকে নিয়ে নেব, দেন এই ফাইলটা রান করার জন্য যতগুলো ডিপেন্ডেন্সি দরকার অর্থাৎ যত ধরনের সফটওয়্যার দরকার সেগুলো npm ইনস্টল এটা দিলেই হয়ে যাবে। তবে তার আগে npm এই জিনিসটা লিখতে হলে কিন্তু এটা হলো জাভাস্ক্রিপ্টের জন্য মডিউল, npm লিখতে হলে আমাদেরকে কিন্তু শুরুতে node.js এটা ম্যান্ডেটরি, এটা আমাদের ইনস্টল দেওয়াই লাগবে। দেন আমরা গানাস ইনস্টল করব, মানে যেটা এখানে যদি উপরের চিত্রটা দেখি তাহলে এইটা এই নেটওয়ার্কটা আমরা এখন ইনস্টল করা দরকার। এটা ইনস্টল করা দরকার। এখন এটা যে গ্রাফিক্যালিও করতে পারি অথবা এইভাবে করতে পারি। দেন আমাদের স্মার্ট কন্ট্রাক্ট লেখা লাগবে, স্মার্ট কন্ট্রাক্টের জন্য আমরা এই যে টারফল ফ্রেমওয়ার্ক করা লাগবে। ওইখানে আমরা স্মার্ট কন্ট্রাক্ট লিখবো, লিখে সেই স্মার্ট কন্ট্রাক্টটাকে যদি আমরা মাইগ্রেট করতে চাই মানে ডিপ্লয় করতে চাই ব্লকচেনে, তখন এই কমান্ডটা ইউজ করতে হয়। এই কমান্ডটা উইন্ডোজে কাজ করতেছিল না, কিন্তু এইটা কাজ করে। যদি এটা না কাজ করে তাহলে এটা ট্রাই করতে পারে। এখন শুরুতে একটা কথা বলে রাখি, আমাদের যারা উইন্ডোজ মেশিন ইউজ করবো আমরা এই কমান্ডটা দিলে কাজ করে না, কারণ আমাদের মেশিনকে গিট থেকে ক্লোন করার জন্য উপযুক্ত করা দরকার। এই জন্য কি করা দরকার, ওইখানে গিট ইনস্টল করা দরকার। এই জন্য শুরুতে এই জিনিসটা দিছি যে তুমি যদি ওইভাবে গিট কমান্ডটা উইন্ডোজের কমান্ডে ব্যবহার করতে চাও কাজ করবে না, সেই জন্য প্রথমে একটা গিট ইনস্টল করে নিতে হবে। এখানে এই লিংকে গিয়ে তুমি ইনস্টল করে নিতে পারবা। তারপরে কমান্ড লাইনে তুমি এটা দিয়ে দেখো গিট ভার্সন, যদি দেখো যে এটার জন্য তুমি গিট যদি রিকগনাইজড না হয় তার মানে প্রপারলি এটা ইনস্টল হয়নি। আর যদি এটা রিকগনাইজড হয় মানে তোমাকে ভার্সনটা দেখে কোন গিট, তার মানে এভরিথিং ইজ ওকে। তুমি এটা ইনস্টল না দিয়ে মানে শুরুর এটা ইনস্টল না দিয়ে যদি ট্রাই করো গিট ভার্সন লিখো উইন্ডোজে, তাহলে দেখবে যে কাজ হচ্ছে না। আবার অনেক সময় আমাদের পাথ সেট আপ করা লাগে। এটা গিটটা ইনস্টল করার পরে সেটা কোথায় আসলে ইনস্টল হয়েছে পাথটা সেট করা লাগে। এটা অটোমেটিক ভাবে হয়ে যায়, না করলেও চলবে। যদি কারো পিসিতে না হয় তাহলে সেই ক্ষেত্রে সে এই জিনিসটাকে অনুসরণ করতে পারে আর কি। তাই আমার এটা লাগবে না, অটোমেটিক ভাবে হয়ে যাবে। আমার মনে হয় শুরুতে সে শুধু এই গিটটা ইনস্টল দিবে, তারপর যে কাজটা করতে হবে তাকে, তারপর তাকে আসলে তেমন কিছু করতে হবে না। এই কাজগুলি আশা করি করা লাগবে না, মানে পাথ অটোমেটিক ভাবেই হবে। না হইলে তাকে এগুলো একটু পরে পরে করতে হবে, সিম্পল জিনিস। তারপরে সে গিট ক্লোন করবে, গিট ক্লোন করার পরে তার এখানে ইয়াটাই অর্থাৎ প্রজেক্টটা সে লোকাল মেশিনে তার ডাউনলোড হয়ে যাবে। দেন যতগুলো তার কি বলে মানে যত ডিপেন্ডেন্সি আছে সেগুলো ইনস্টল করার জন্য সেই কমান্ডটা ইউজ করবে। আরেকটা বিষয় হলো যে তুমি শুরুতেই আসলে কোন ডেস্কটপে অথবা তোমার যে কোনো ড্রাইভে বা ফোল্ডারে তুমি এই মিম অফ দা ডে মানে ওটা নামারি প্রজেক্টটা এটা তুমি এখানে ডাউনলোড করে নিতে পারো, অসুবিধা নেই। আগে কমান্ড লাইন থেকে ওই নির্দিষ্ট ফোল্ডার হোক কিংবা ড্রাইভ হোক সেখানে বা ডেস্কটপ হোক সেখানে আগে পাথটা সেট করে সে কাজটা করা যাবে। যাই হোক, এই বিষয়গুলো হলো আসলে উইন্ডোজ মেশিনে আমরা যদি এই জিনিসটাকে রান করতে চাই এইসব কমান্ডারে এরকম রান করার পরে এই এই কাজটা করব আমরা। দেন লাস্টে যখন মাইগ্রেট যখন হয়ে যাবে, ডেপ্লয় যখন হবে, তখন আমাদের ওই যে মেটামাস্ককে আবার রেডি করতে হবে। মেটামাস্ক কিভাবে রেডি করে সেগুলো আমরা দেখবো লাস্টে ফাইনালি রান করার সময় এই কমান্ডটা ইউজ করবো, তখন আমরা রান করতে পারবো। এখন আমরা দেখবো প্রজেক্টটা আসলে এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো যদি আমরা উইন্ডোজ মেশিন ব্যবহার করি কিছু ইনস্টলেশন আসলে দরকার হয়, এই বিষয়গুলো এই ভিডিওতে সুন্দরভাবে আলোচনা করা আছে। এই ভিডিওতে সুন্দরভাবে এটা পারা যাবে আসলে। তা আমরা যদি এখন একটা উদাহরণ দেখি, এখানে একটা উদাহরণ দেখতেছি। আজকে আমার আসলে আমার উদ্দেশ্য ইনস্টলেশন দেখা না, ইনস্টলেশন আমরা ওইখান থেকে দেখতে পারবো। কারো যদি পার্সোনালি ইনস্টলেশনের সমস্যা হয় তখন সে আমাকে নক করলে হবে, আমি তখন বলে দিতে পারবো যে কি করা দরকার।
আমরা যেহেতু আসলে একটা কোড দেখার আমাদের মূল উদ্দেশ্য আজকে, যেহেতু মেশিন লার্নিং এ কিভাবে ইনকর্পোরেট করা যায় সেজন্য আহ, আমরা সরাসরি সেখানেই চলে যাই। আগে শুরুতে জিনিসটা দেখাই কাজটা কাজ করে কিভাবে। আমার এই মেশিনে এই ফোল্ডারটা অলরেডি আছে সব, আমি ওইখান থেকে গিট টিট করা সবকিছু আছে, নেম অফ দ্য ডে নামে আছে। আমি এইখানে শুরুতে গেলাম এই ফোল্ডারে, গিয়ে এখন আমার কাজ হলো এটাকে মাইগ্রেট করা। মানে এর ভিতরে স্মার্ট কন্ট্রাক্ট আছে, আসলে আমরা একটু দেখি এর মধ্যে কি কি আছে, তারপরে তো বাকি কাজ। এই ফোল্ডারে কি কি আছে একটু দেখি। দেখো এরকম একটা প্রজেক্টের, একটা ডিসেন্ট্রালাইজ অ্যাপ্লিকেশনের যে কোনো একটা প্রজেক্টের অনেকগুলো ফাইল থাকে, ফোল্ডার ফাইল। কিছু কিছু খুব গুরুত্বপূর্ণ আসলে, যেমন এখানে মাইগ্রেশন, দেন কন্ট্রাক্ট নামে একটা ফোল্ডার থাকার কথা, যেখানে কন্ট্রাক্ট, স্মার্ট কন্ট্রাক্ট আছে, এই যে নিচে কন্ট্রাক্ট নামক একটা ফোল্ডার আছে। এই এই কন্ট্রাক্টটা কাজ হলো যে আসলে ওই আইপিএফএস যে হ্যাশ রিটার্ন করবে ইউজারকে, সেই হ্যাশ কোডটাকে ব্লক চেনে রাখা। দেন আরেকটা গুরুত্বপূর্ণ অংশ হলো যে সোর্স ফাইল। এই সোর্সের ভিতরে আমরা দেখতেছি ap.js, এটা একটা গুরুত্বপূর্ণ ফোল্ডার। এইখানে আসলে আমাদের কাজ করা দরকার। আমরা যখন মেশিন লার্নিং কোডকে আসলে ইনকর্পোরেট করবো, আমাদের করতে হবে এই ফাইলের ভিতরে। এই ফাইলের ভিতরে দুইটা অংশ আমরা যদি লক্ষ্য, এই ফাইলটা আসলে লেখা রিয়েক্ট কোড দিয়ে, রিয়েক্ট এবং ওয়েব থ্রি এই তিন ধরনের, এই দুই ধরনের আসলে কোড এবং কোড দিয়ে লেখা। আমরা efi.js এটা ওপেন করে রাখি, আরো দেখি কি কি গুরুত্বপূর্ণ ফাইল আছে। index.html ফাইল থাকে কোথায় কোথায়, আমরা দেখি এখানে কি আছে কিনা আলাদাভাবে, না আসে একটার ভিতরেই করে ফেলছে। আহ আলাদা ফাইল নেই এই ফাইলের মধ্যে আসলে। ইউজার ইন্টারফেসটা এই যে নিচের দিকের এই অংশটা ইউজার ইন্টারফেস, মানে ইউজারের জন্য ইন্টারফেস এই অংশটা। আর উপরের অংশগুলো আসলে কিভাবে আইপিএফএস এর সাথে কমিউনিকেশন, এটাই হলো আসলে আমাদের ইউজারের ফ্রন্ট এন্ড। এটাই আমাদের ইউজারের ফ্রন্ট এন্ড। আমরা যদি ছবিতে দেখি তাহলে এই এই অংশটা, এটা এই যে ওয়েব থ্রি, এই যে ডিএফ এখানে লেখা, এই অংশটাই হলো, এই অংশের কোডটাই হলো আমাদের এটা ap.js। এখানে তো আমরা সোর্স কোড দেখলাম, আগে একটু রান করি তারপরে মানে ওইসব কাজটা করি। রান করার শুরুতে আমাদের যে কাজটা দরকার, একটা স্মার্ট কন্ট্রাক্ট ডেপ্লয় করা দরকার ব্লকচেইনে। সেই জন্য আমাদের গানাস দরকার। এই গানাস অলরেডি আমার ইনস্টল করা আছে, এখানে গানাস অলরেডি ইনস্টল করা আছে। আমি এটাকে অন করে নিলাম গানাসটা। এই এটা একটা ইথেরিয়াম নেটওয়ার্ক, লোকাল নেটওয়ার্ক। এই ইথেরিয়াম নেটওয়ার্কটা আসলে রান হয় 7545 এই পোর্টে। এই ইথেরিয়াম নেটওয়ার্ক সম্বন্ধে ডিসক্রিপশন গুলো দেওয়া আছে আমাদের এই যে তারপর config.js, আমাদের এই প্রজেক্টটার এই জায়গায় বলা আছে যে আসলে এই যে ব্লকচেইন নেটওয়ার্কটা কোন পোর্টে রান হয় সেটা বলা আছে। হোস্ট হোস্ট
127.127.0.0.1 এটা হলো আমাদের এই পিসিটা হোস্ট। এইখানে আরো কিছু ডিসক্রিপশন দেওয়া আছে, দেখো এখানে যে কন্ট্রাক্ট, আমরা এই যে ব্লকচেনে যে কন্ট্রাক্টটাকে ডেপ্লয় করব, এই কন্ট্রাক্টটা আসলে কোন ফোল্ডারে আছে সেটা ডিসক্রিপশন দেওয়া আছে, যে সোর্স কন্ট্রাক্ট, কন্ট্রাক্টস ডিরেক্টরি। আমরা যখন আসলে স্মার্ট কন্ট্রাক্টকে ব্লকচেনে ডেপ্লয় করি তখন কন্ট্রাক্টটা তো একটা কোড সলিডিটি, কিন্তু কোডটা আসলে ব্লকচেনে ডেপ্লয় হয় না, হয় কোড থেকে বাইট কোড প্রডিউস হয়, সেই বাইট কোডটাকে বলা হয় এবিআইএস, সেই এবিআইএসটা আসলে ব্লকচেনে ডেপ্লয় হয়, সেটা ঠিকানাটা এখানে দেওয়া আছে। আর এগুলো হলো কম্পাইলার, আমরা যে সলিডিটি ল্যাঙ্গুয়েজ লিখি কন্ট্রাক্টকে রান করার জন্য, সেই সলিডিটি ল্যাঙ্গুয়েজকে রান করার জন্য যে কম্পাইলার, সেটা আম, সম্পর্কিত এখানে লেখা। এখানে আমাদের সবকিছু যে বুঝতে হবে এমন না, আমাদের আসলে এই জায়গাটা জানলেই হলো যে এটা কনফিগারেশন ফাইল, এখানে আমাদের স্মার্ট কন্ট্রাক্টটা কই ডিপ্লয় হবে সেই সম্বন্ধে লেখা থাকে। তো এখন দেখো, এখন আমাদের শুরুর কাজ হলো আসলে আমাদের এই যে এখানে যে স্মার্ট কন্ট্রাক্টটা দেখতে পাচ্ছি, কন্ট্রাক্টটা আবার দেখি, এই যে এখানে যে কন্ট্রাক্ট দেখতে পাচ্ছি, এই কন্ট্রাক্টটা ডেপ্লয় করা। এই কন্ট্রাক্টটা খুব সিম্পল। এই কন্ট্রাক্টটা করে কি, যে আমরা এখানে সেট ফাংশনকে কল করি ইউজারের অ্যাপ্লিকেশন থেকে, ওই যে এপি.js এখান থেকে এই ফাংশনটাকে কল করি। এই ফাংশনটা কল করে আমরা কোন একটা ফাইলের যে হ্যাশ, সেই হ্যাশ কোডটা পাঠিয়ে দিই এখানে। আর এই স্মার্ট কন্ট্রাক্ট কি কাজ, সে আসলে এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে রাখছে, এই ভেরিয়েবলের ভিতরে ওই হ্যাশ কোডটাকে সে ইনসার্ট করে দেয়। আমরা স্মার্ট কন্ট্রাক্ট নিয়ে পড়তেছিলাম, আমি একদিন একটা ক্লাস নিচ্ছি, আর স্মার্ট কন্ট্রাক্ট নিয়ে আমাদের আরো দুই একটা ক্লাস নেওয়া লাগবে, সেগুলো আসলে নিব। যেমন এই সপ্তাহে হয়তো, আগামীকাল না হলে শুক্রবারে কিংবা আরো পরে, পরের ক্লাসটা আবার স্মার্ট কন্ট্রাক্ট নিয়ে করবো। এরপরের ক্লাসটা আবার চিন্তা ভাবনা আছে আমার কনসেনসাস প্রোটোকল নিয়ে করা, ব্লকচেনের। এইভাবে আমরা সামনে আগে যাবো আর কি। তো এই কন্ট্রাক্টটা আমার ডেপ্লয় করা দরকার এখানে এই নেটওয়ার্কে। সেটা আমরা কিভাবে করব, একটা সিম্পল জাস্ট টারফল। টারফল আমাদের এখানে ইনস্টল করা আছে, এই যে আমরা এই কমান্ডটা লিখতেছি টারফল, এটা কিন্তু আমাদের এখানে অলরেডি ইনস্টল করা আছে, আগে বলছি। টারফল মাইগ্রেট, রিসেট। রিসেট আমরা দেই যদি আগ থেকে ধরো কম্পাইল করা থাকে, তাহলে আবার নতুন করে কম্পাইল হবে। এটা অলরেডি আসলে আমাদের ওই এই নেটওয়ার্কে ডেপ্লয় হয়েছে, এই সম্পর্কিত ইনফরমেশন গুলো এখানে ডেপ্লয় করা সম্পর্কিত ইনফরমেশন গুলো এখানে পাওয়া যায়। আমরা দেখতেছি দুইটা ডেপ্লয় হয়েছে, কারণ ওইখানে একটা মাইগ্রেশন নামক আসলে ছিল, আর একটা আহ, তোমার এই যে নর্মাল কন্ট্রাক্ট ছিল। এখানে দেখি কোনো ধরনের পরিবর্তন হয়েছে কিনা। এখানে যদি দেখো তাহলে এই যে নতুন ব্লক তৈরি হয়েছে, কিছুক্ষণ আগে তৈরি হয়েছে, এগুলো ডেপ্লয় হয়েছে, এই যে 21/6/59, এটা এই যে কিছুক্ষণ আগের ডেট টাইম। আচ্ছা, তাহলে স্মার্ট কন্ট্রাক্ট ডেপ্লয় হয়ে গেল। এখন পরের কাজ হলো আসলে আমাদের এই প্রজেক্টটা রান করা। প্রজেক্টটা অলরেডি সবই ঠিক আছে, ডেপ্লয় হয়ে গেছে, এখন রান করে আউটকামটা দেখা। আচ্ছা, রান করার জন্য তুমি কি কমান্ড ইউজ করবা সেটাও এইখানে দেওয়া আছে। এই এই ফোল্ডার যদি দেখো তাহলে যে এখানে লেখা আছে npm run start, npm run start। আমরা যারা আসলে এই রিলেটেড কাজ করতে চাই তারা ঠিক এই এরকম একটা এক্সিস্টিং প্রজেক্টকে যদি আমরা কোডটা চেঞ্জ করি, যেটা আসলে রান করে, এরকম একটা এক্সিস্টিং কোডকে আমরা চেঞ্জ করলে কাজ হয়ে যায়। এখানে আমরা একটা ভুল করছি বুঝছো, সেই ভুলটা হলো কি, এই এই যে ব্লকচেনটা আমরা এখানে ইনস্টল দিলাম, এটাকে এখানে ডেপ্লয় করলাম স্মার্ট কন্ট্রাক্ট, এই ব্লকচেনটাকে আসলে এই মেটামাস্কের সাথে কানেক্ট করা দরকার। এই মেটামাস্কটা আমাদের এখানে ব্রাউজারে আছে, এই মেটামাস্কটা ব্রাউজারে আছে। এই মেটামাস্কটা কিভাবে ব্রাউজারে আসলে ইনস্টল করা হয় একটা ভিডিও দেখে নিলেই হবে, খুব সিম্পল কাজ, যেমন কঠিন কিছু না আর কি। এই মেটামাস্কটাকে আমরা আমাদের এখানে যে নেটওয়ার্কটা রান হচ্ছে বুঝছো, এটার সাথে কানেক্ট করি না, এটাকে কানেক্ট করা দরকার। কানেক্ট
না করলে আসলে কাজ হবে না, কারণ আমাদের এই অ্যাপ্লিকেশনটা আসলে এই মেটামাস্ককে নক করে। মেটামাস্কের সাহায্যে আসলে সেই এখানে যে স্মার্ট কন্ট্রাক্টটাকে ডেপ্লয় করছি সেটাকে সে অ্যাক্সেস করবে বা ওইটার সাথে কমিউনিকেট করবে। তো এই মেটা আমরা এখানে ওই কাজটা করি, ওই কাজটা ওই সময় করি না। এটা এইভাবে করা যায়, এখানে একটা নেমোনিক দেওয়া আছে, এই নেমোনিকটাকে এখানে কপি করে নেই। আর এই যে ইম্পোর্ট ইউজিং সিক্রেট এখানে বসিয়ে দিই নিউ। এবার কানেক্ট হয়েছে। এই যে এখানে এই প্রথম অ্যাকাউন্টেরটার সাথে সে আসলে কানেক্ট করছে। তো আমরা যেখানে ছিলাম আমাদের যে অ্যাপ্লিকেশনে, এই অ্যাপ্লিকেশনটাকে আমরা আবার একটু করি, রিস্টার্ট দিই। আমাদের অ্যাপ্লিকেশনটা এখন ওই যে মেটামাস্কের সাহায্যে ওই নেটওয়ার্কের সাথে কানেক্টেড হয়েছে, এই প্রাইভেট নেটওয়ার্কটার সাথে কানেক্টেড। এখন দেখো এটার ইউজার মানে ইউজার ফ্রন্ট এন্ডে কি আছে, ইউজার ফ্রন্ট এন্ডে শুধু একটা ফাইল চুজ করার অপশন আছে এবং সাবমিট করতে বলা হয়েছে, কারণ এখানে একটা সিম্পল বেসিক কাজটা ওনারা করছে যে একটা ফাইল নিবে, নিয়ে সেটাকে আইপিএফএস এ পাঠাবে, আইপিএফএস সেখান থেকে একটা হ্যাশ রিটার্ন করবে, দেন হ্যাশটাকে তারা ইথেরিয়াম ব্লকচেনে রেখে দিবে। এই সিম্পল কাজটাকে আমরা যে কোনো সময় আমাদের অ্যাপ্লিকেশনে ব্যবহার করতে পারি আর অন্য কাজের সাথে, সেই জন্য এটুকু দেখানো আছে, বাকিটুকু আমাদের করতে হবে। যেমন আমাদের এখন দরকার যেটা, যে আসলে এইখান থেকে একটা ফাইল চুজ করে দেবো, ফাইলটাকে মেশিন লার্নিং অ্যালগরিদমে পাঠাইতে হবে, আইপিএফএস এও পাঠাইতে হবে, কিন্তু মেশিন লার্নিং অ্যালগরিদমের মডেলে কিভাবে পাঠাবো, আর এক্সিস্টিং কোডকে আমরা বুঝবো, তারপরে ওইটা চিন্তা করবো কিভাবে করা যায়। এইখানে আগে একটা আমরা ছবি আপলোড করে দেখি আসলে কি হয়। ধরো আমি একটা ইমেজ দিব আর কি। আমারই একটা ফটো দিব, এটাকে সাবমিট করি। আচ্ছা, এটা এখনো দেখাচ্ছে কেন, এটার সাথে কি কানেক্ট হয়নি সে? তখন তো হইল। আচ্ছা, আবারও করে। ওই নেমোনিকটা আমার ওইখানে কপি করা ছিল। নট কানেক্টেড। আচ্ছা, আমরা একটা কাজ করি, এই অ্যাপ্লিকেশনটা আবার রান করি। ওকে, কানেক্ট, একটা ফাইল চুজ করি, একটা কাজ করে। এখন দেখি কি অবস্থা, আজকে আবার কোনো সমস্যা করতেছি কিনা। হ্যাঁ, কাজ করবে। সাবমিট করার সাথে সাথে এখন আসলে যেটা হচ্ছে তোমার ওই ও ইন্টারনালি ফাইলটাকে পাঠিয়ে দিচ্ছে আইপিএফএস এ, এবং যে হ্যাশটা পাইছে আইপিএফএস যে হ্যাশ রিটার্ন করে সেটাকে আবার সে ওই ব্লক চেনে পাঠাচ্ছে। এই জন্য এখানে আমাকে বলতেছে যে কনফার্ম করো, কারণ এখানে একটা ট্রানজাকশন প্রডিউস হয়েছে এখন। এখানে আমরা যদি আউটকামটা দেখি, আসলে আউটকামটা ফাইলটা এখানে আসার কথা, আসবে হয়তো, আবার রিফ্রেশ দিলে আসবে। আমরা আরেকভাবে দেখতে পারি, আমার এখানে কমান্ড অপশন যে, মানে আমি এখান থেকে আউটকামটা দেখতে পারি। দেখো এর আগের বার মনে হয় কোনো ভুল ছিল যে কানেক্ট হয়নি, কিন্তু পরের বার এটা, আগের বার হয়নি পরের বার হয়েছে। এই যে এখানে আমরা দেখলেই বুঝবে, যেমন ধরো আইপিএফএস এর রেজাল্টটা এখানে দেখাচ্ছে, সে যখন সে ফাইলটাকে পাঠাইছে আইপিএফএস এ, সেখান থেকে এই হ্যাশটা প্রডিউস হয়েছে। এবং তার পাতটা এটা আরই, মানে এটাই হ্যাশ কোড আরই, এটাই পাত। আরো কিছু ইনফরমেশন আছে সাথে, মানে আইপিএফএস এর যে রেজাল্টটা,
আর ফাইলটা ওই যখন আমরা দিছি তখন আসলে বাফার প্রডিউস হয়, বাফার তৈরি করছে, ফাইলটাকে কনভার্ট করে এরকম সংখ্যায় আর নাম্বার নিউমারিক্যালি রিপ্রেজেন্ট করছে বাফার, এবং ওইটাকে সাবমিট ফাইলটা আইপিএফএস এ সাবমিট করছে। দেন আইপিএফএস যেটা ব্যাক করছে এটা, এরপরে ওই ফাইলটাকে তারা যে কাজটা করবে সেটাকে এই হ্যাশটাকে পাঠিয়ে দিবে ব্লকচেনে। হ্যাশটাকে ব্লকচেনে পাঠিয়ে দিছে, আমরা যদি দেখি যে কোনো ট্রানজাকশন তৈরি হয়েছে কিনা এখানে একটু দেখা যেতে পারে যে কোনো ধরনের ট্রানজাকশন হয়েছে কিনা, মানে নতুন কিছুক্ষণ আগে কোনো ট্রানজাকশন বা ব্লক তৈরি হয়েছে কিনা। 13, হ্যাঁ তৈরি হয়েছে, কারণ এই একটা হ্যাশ এখানে কিন্তু আসছে, পাঠিয়ে দেওয়া হয়েছে এখানে। তো এটাকে যদি আমরা রিফ্রেশ দেই তাহলে ছবিটা দেখবো, কারণ ছবিটা আসলে আগে যেটা ছিল আর আগে যে ছবিটা ইনস্টল করছি, আগে যে ছবিটা পাঠাইছি সেটা আবার এখানেও সে শো করে আর সেজন্য এটা দেখতে পেলাম আর ওটার মধ্যে কিছু ঝামেলা আছে সম্ভবত, কিন্তু সেটা অ্যাভয়েড করেও কাজ করা যাচ্ছে আর এখন আমরা আসলে যে জায়গাটা কাজ করব এইখানে যাবো, এই যে এই ফাইলটাতে আসলে কি কাজ করছে, কি কি জিনিসগুলো আছে এখানে একটু বোঝার চেষ্টা করব। আমাদের মেশিন লার্নিং অ্যালগরিদম কি ইনকর্পোরেট করলে এখানেই করতে হবে। আচ্ছা পার্থ, আপনি তো দেখলেন আসলে যে আসলে এখানে কি হচ্ছে, কি মনে হয় বলেন তো? হ্যাঁ স্যার, আমি দেখলাম আসলে কি হচ্ছে। কিন্তু আমার যেটা মনে হচ্ছে যে এই জিনিসটা কিভাবে হচ্ছে সেটা একটু যদি জানা যায় কোনোভাবে, মানে ব্যাক এন্ডের কাজটা আসলে কিভাবে হচ্ছে। হ্যাঁ আমি এখানে দেখলাম যে আপনি একটা ফাইল ইনপুট দিলেন বা আপলোড দিলেন, সেটাও একটা হ্যাশ কোড তৈরি করলো এবং হচ্ছে ব্লক চেনের মধ্যে একটা পার্ট লাগতো আর একটা পার্ট আইপিএক্স এর মধ্যে দিল, যেটা শো করতেছে আপনার ছবিটা। এক্স্যাক্টলি হ্যাঁ। কিন্তু এই কাজটা আসলে ব্যাক এন্ডে কিভাবে হচ্ছে সেটা তো আমি বুঝতে পারতেছি না। এটা কি বোঝার কোনো সিস্টেম আছে বা আছে, ওই যে আমি বললাম যে এপি ডট জেএস ওইখানেই লেখা আছে কোড কিভাবে কাজ করে আর স্মার্ট কন্ট্রাক্টের পার্টটা তো ধরেন কিছু না, এখানে জাস্ট ও একটা হ্যাশ কোড রেখে দিচ্ছে, সেটা আমরা সহজে বুঝতে পারি ওটা কি। আচ্ছা, তাহলে স্যার আমার প্রথম প্রশ্ন হচ্ছে স্মার্ট কন্ট্রাক্টর তাহলে কি আসলে, মানে এখানে স্মার্ট কন্ট্রাক্টর আপনি বলতেছেন নেই, তাহলে এখানে নেই কেন এবং থাকলে না কি না, ধরনের স্মার্ট কাজ কন্ট্রাক্ট করতো? এখানে আছে স্মার্ট কন্ট্রাক্ট এখানে আছে। স্মার্ট কন্ট্রাক্ট হলো এই যে ব্লকচেনের, যে আমরা দেখলাম যে এখানে ব্লকচেনে একটা চেঞ্জ হয়েছে, নতুন ট্রানজাকশন তৈরি হয়েছে, মানে হ্যাশ কোডটাকে ব্লকচেনে পাঠিয়ে দিচ্ছে ফাইলের, মানে আমার এই ছবিটার যে হ্যাশ কোড প্রডিউস হয়েছে হুম, সেটাকে কিন্তু এই ব্লকচেনে পাঠিয়ে দিচ্ছে। তো এই আচ্ছা ব্লকচেনে পাঠিয়ে দিলে আসলে ব্লকচেনের, এখানে ব্লকচেন এটা তো একটা নোড, আচ্ছা, এটার ইউ উপর মিন কিন্তু ব্লক ফাইভে পাঠানো হয়েছে তাই তো? এই ব্লকচেনের উপর কিন্তু একটা স্মার্ট কন্ট্রাক্ট রান হয়েছে, যে কিনা আসলে এই হ্যাশ কোডটাকে এখানে স্টোর করছে ব্লকচেনে। তার মানে স্মার্ট কন্ট্রাক্টের কাজটা এক্স্যাক্টলি কি আসলে, মানে এই হোয়াট ইজ স্মার্ট স্মার্ট কন্ট্রাক্ট কন্ট্রাক্ট আই এক্স্যাক্টলি ক্যান। কাজ হলে স্মার্ট কন্ট্রাক্ট প্রোগ্রাম সে ওই এইখানে এই যে এই জায়গায় রান হয়, এই ব্লকচেনে রান হয়ে আমরা যে হ্যাশ কোডটা পাঠাইছি ওই হ্যাশ কোডটা জাস্ট ব্লকচেনে স্টোর করে দেয়, এতটুকু কাজ তার। আচ্ছা, আমরা আইপিএফএস থেকে যে হ্যাশ কোডটা পাইছি এই আমার এই ছবিটার, হুম হুম, সেই হ্যাশ কোডটাকে এই ব্লকচেনে ইনস্টল করে দেয়, এই সরি মানে এইখানে স্টোর করে রাখে এই আচ্ছা ব্লকচেনে। তার মানে এখানে হ্যাশ হলো যে কোডের। ডেটাবেস, বুঝছেন, ডেটাবেসের যেমন আমরা ট্রিগার ফাংশন থাকে না, কি করেন আপনি ট্রিগার ফাংশনটাকে কল করি তো ডেটাবেসকে চেঞ্জ করতে হয় নাকি, হুম, রান হয়। তো এইখানে ট্রিগার ফাংশন হলো এই স্মার্ট কন্ট্রাক্টটা, সেটা হলো যে এটা এখানে মানে যদি স্মার্ট কন্ট্রাক্ট একটা মিডিয়াম এই আর কি। হুম, হ্যাঁ স্মার্ট কন্ট্রাক্টটা যেমন এখানে যে মিম, এই যে এটা হলো স্মার্ট কন্ট্রাক্ট। আচ্ছা, এটা এটা একটা কি কাজ করতেছে? এটা হচ্ছে মেইন। এটা সিম্পল একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর মতো, মানে এই কন্ট্রাক্ট মানে আপনি যদি ক্লাস বা এই যে আমরা স্ট্রাক্ট করছি না সির, হুম হুম কন্ট্রাক্ট হুম, মানে এখানে স্মার্ট কন্ট্রাক্ট, তো এটার কি ওয়ার্ড হলো কন্ট্রাক্ট, কন্ট্রাক্টের একটা নাম দিতে হয়। এই কন্ট্রাক্টের আন্ডারে একাধিক ফাংশন থাকে, যে ফাংশনগুলি হ্যাঁ কল করে হ্যাঁ,
যে ফাংশনগুলি কল করে আপনি একটা স্পেসিফিক কাজ করতে পারবেন। আপনি যদি চান যে আমি ব্লকচেন থেকে কোনো কিছু রিড করব, কোনো ডেটা, তাহলে এই যে সেরকম একটা ফাংশন রাখবেন। আর যদি চান যে না, আমি ব্লকচেনে কোনো কিছু সেট করব, তাহলে এই যেমন সেট ফাংশন রাখবেন। এখন আসলে ব্লকচেনে সে সেট করে কিভাবে? সে নিজে কিছু ভেরিয়েবল ডিক্লেয়ার করে, যেমন এখানে একটা স্ট্রিং ভেরিয়েবল ডিক্লেয়ার করছে সে, মিম হ্যাশ। হুম, এই ভেরিয়েবলটাকে বলি আমরা স্টেট ভেরিয়েবল। আপনি তো আসলে স্মার্ট কন্ট্রাক্টর কোনো ক্লাস করেন না, এই জন্য আপনার কাছে এটা আননোন মনে হচ্ছে হ্যাঁ স্মার্ট exactly। কন্ট্রাক্টর বিষয়টা। হ্যাঁ, ওইটা আগামীকাল বা তারপর দিন বা এক সময় আমি যখন ওই ক্লাসটা করব তখন আপনি অ্যাটেন্ড করেন, তাহলে হবে। এখন আমরা একটু দেখি তাহলে এই যে মিম, ওর বৈশিষ্ট্য হলো কি হচ্ছে না এই কোডটার, যে এটাকে স্টেট ভেরিয়েবল বলা হয়, যে ফাংশনের ভিতরে ডিক্লেয়ার না করে যদি আমরা ক্লাসের ভিতরে ডিক্লেয়ার করি। আপনি একটা ক্লাস মনে করেন জাস্ট হ্যাঁ ওটা জাভা, একটা ক্লাস। তাহলে সে কি করে এই ভেরিয়েবলটার মান যদি আমরা কল করে চেঞ্জ করি কোনো ফাংশনের মাধ্যমে, যেমন আমি এখানে সেট ফাংশনটা কল করে এই ভেরিয়েবলের মান চেঞ্জ করে দিতেছি, বুঝছেন, এই যে এইখানে চেঞ্জ করে দিতেছি, তাহলে এই ভেরিয়েবলটাকে সে, এই ভেরিয়েবলের ভিতরে যে মানটা চেঞ্জ করি বা এই ভেরিয়েবলটা যে আমি ডিক্লেয়ার করলাম, এটাকে সে ব্লকচেনে স্টোর করে রাখবে। এটার বৈশিষ্ট্য হলো এটাই স্মার্ট কন্ট্রাক্টর। আচ্ছা, মানে ও আগের যে ভ্যালুটা ছিল সেটাকে সেভ করে রাখবে, নাকি যেটা আমরা নতুন করে দিলাম সেটা চেঞ্জ করবে? আগে সেটা সেভ করবে। হ্যাঁ, প্রথমে যখন ডিপ্লয় করছি তখন তো ধরেন যেই ভ্যালু ছিল সেটা ছিল, হ্যাঁ। হ্যাঁ। যখন আমরা স্মার্ট কন্ট্রাক্টরে ডিপ্লয় করি, ওই যে মাইগ্রেট করছি না, আমি টারফল মাইগ্রেট কথাটা লিখছি না, হুম। আসলে ওই জায়গা ওই সময় আমি এই কোডটাকে ইয়াতে পাঠাইতেছি, ব্লকচেনে গানাশে পাঠাইতেছি। আচ্ছা। ওই যে কি লাইনটা লিখছি হ্যাঁ এখানে, আমি বুঝতে এই, পারছি। হ্যাঁ ওই লাইনটা যখন লিখছিলাম, হ্যাঁ, তো তখন তো ইনিশিয়ালি সাধারণত কনস্ট্রাক্টর ফাংশন কল হয়, এখানে কনস্ট্রাক্টর নাই, কিন্তু কনস্ট্রাক্টর এই স্মার্ট কন্ট্রাক্টর নাই আর কিন্তু নরমালি থাকে। তো এখানে একটা কনস্ট্রাক্টর, আমাদের জাভা কোডে যেমন কনস্ট্রাক্টর, কনস্ট্রাক্টর থাকে, হ্যাঁ। হ্যাঁ এখানে একটা কনস্ট্রাক্টর আছে। তো প্রথমে আমরা যখন ডেপ্লয় করি তখন ওই কনস্ট্রাক্টর ফাংশনটা অটোমেটিক রান হয়, আর কিছু হয় না। আচ্ছা আচ্ছা। ওই জন্য শুরুতে যদি আমরা চাই যে যখন ডেপ্লয় করব তখন কোনো ভেরিয়েবলের মান চেঞ্জ হয়ে থাক বা কিছু একটা থাক প্রাইমারিলি, তখন আসলে আমাদের ওই স্মার্ট কন্ট্রাক্ট ওই কনস্ট্রাক্টরটা দরকার হয়। তো এইখানে ধরেন আমরা প্রথমে যখন রাখছি, আপনি ধরে রাখেন যে ওই সময় নাল জাস্ট ম্যাম হ্যাশ, এটা একটা ভেরিয়েবল, এই ভেরিয়েবলটা ইভেন স্টোরও ছিল না, এটা আপনি ধরে নেন, কারণ এটা আমরা কল করি নাই। কিন্তু যখন আমরা ফাংশনটাকে কল করছি যে স্মার্ট কন্ট্রাক্টের কোডের মধ্যে কল করছে, বুঝছেন, ওই ওই যে এপি.js, সেখানে কিন্তু কল করছে এই সেট ফাংশনটা, করার সাথে সাথে এই প্রোগ্রামটা রান হয় আপনার স্মার্ট কন্ট্রাক্টে। এবং এই সেট ফাংশন যখন কল করছেন, এখানে আপনি একটা ভ্যালু দিয়েই কল করছেন আপনার এপি.js থেকে, এপি.js থেকে একটা ভ্যালু দিয়ে আপনি কল করছেন, সেই ভ্যালুটা সেই ম্যাম হ্যাশে সেট করে দেয়। তখন আসলে ও করে কি, এইটাকে ব্লকচেনে আসলে স্টোর করে রাখে এই মিম হ্যাশের ভ্যালুটাকে। আচ্ছা, তার মানে আগেরটাও থাকলো নতুনটাও থাকলো। আচ্ছা। আগে, হ্যাঁ আগেরটাও থাকবে। আগে যদি ধরেন আগে সাপোজ নাল ভ্যালু ছিল, থাকবে। আবার যদি আমি কিছুক্ষণ পরে আবার কল করি, আবার নতুন একটা ভ্যালু সেট করি, তখন আবার এই ভ্যালুটা আপডেট হবে, কিন্তু আগেরটাও থাকে, কারণ ব্লকচেন কোনো কিছু ডিলিট করে ফেলে না। ডিলিট করে ফেলা। ওই যে সে কি করে নতুন নতুন ব্লক তৈরি করে এবং একটার সাথে একটা লিংক থাকে, ওইভাবে আপডেটেড ব্লক দিয়ে সামনে সে অ্যাড করে দেয়। পিছনের গুলো সে এরকম না। আমরা নর্মাল ভেরিয়েবলে কি দেখি যে আমি যদি আবার রান করি তাহলে নর্মাল প্রোগ্রামিং এ হয়তো এটা আগে এগুলো চলে যায়, হ্যাঁ। হ্যাঁ চলে যায়। ওভাররাইড হয়, এটা ওভাররাইড হবে না, কারণ এখানে কনস্ট্রাক্টরের মতো সে কাজ করতেছে, আসলে একটা অনুলিপি, তাই তো? এই কোডের একটা অনুলিপি আর কি। অনুলিপি, হ্যাঁ অনুলিপি তৈরি হবে। এবার আহ আপনি আপনি যদি চান যে আমি আসলে এই ভ্যালুটা এই যে কিছুক্ষণ আগে চেঞ্জ করছি, তো সেটা আবার আমি একটু দেখবো ব্লকচেন থেকে, হুম, তখন এই যে গেট ফাংশনটাকে কল করেন। এটা যে কোনো নামই দিতে পারেন, এখানে একটা গেট লিখছে আর তখন এই যে আপনাকে রিটার্ন করবে, বুঝছেন, কোড ঠিকই এটাকে কল করছে, এই ফাংশনটাকে করে ভ্যালুটা দেখতে পারবে। এখন কথা হলো ফাংশন আসলে এখানে কিভাবে ডিক্লেয়ার করব, কিভাবে রিটার্ন করে, সেটা সিনট্যাক্স ভেদে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ব্যাপারটা আলাদা। হ্যাঁ, এটা তো স্যার প্যারামিটার পাস করছেন, বোঝা যাচ্ছে আর কি। হ্যাঁ, প্যারামিটার পাস করবে। যেমন ধরেন এখানে স্ট্রিং মেমোরি লাগছে, দেখতে একটু অবাক লাগে যে কি কেমন মেমোরি আবার। তো এটাই এটা, সিনট্যাক্স। হ্যাঁ এটা সিনট্যাক্স, এটা সিম্পল। এটা মেমোরি হলো কি যে আমি যদি কোনো ভেরিয়েবলকে মেমোরি লিখি, তাহলে সেটার আসলে লনজিভিটি বা স্কোপ শুধু এই ফাংশনের ভিতরেই, এবং সেটা র্যাম হিসেবে কাজ করে। সেটা আচ্ছা। এইটা হলো পার্মানেন্ট ভেরিয়েবল। মানে এইটা, এই ভ্যালুটা যদি চেঞ্জ হয়, এটাকে স্টেট ভেরিয়েবল বলে। এই ভ্যালুটা চেঞ্জ হওয়া মানে ব্লকচেনের নতুন ব্লক তৈরি হবে, ওইখানে আমার এই ভ্যালু, এই ভেরিয়েবলটার মানটা স্টোর থাকবে। কিন্তু এই যে প্যারামিটার হিসাবে যে ভ্যালুটা সে পাইছে এখানে আন্ডারস্কোর মিম হ্যাশ, হুম, এটা জাস্ট এই ফাংশনের মধ্যেই থাকবে। এই ফাংশনের কাজ শেষ,
ওটা মেমোরি থেকে সে মুছে দিবে, মানে র্যাম হিসাবে কাজ করে। তাহলে আচ্ছা মেমোরি আচ্ছা। এখন র্যাম হিসাবে মানে আম, যেটা আমরা লোকাল ভেরিয়েবল বলতে পারেন আর হ্যাঁ, এটা লোকাল ভেরিয়েবল, এক্স্যাক্টলি এটা এটা লোকাল এখানে ভেরিয়েবল। মেমোরি হিসাবে ডিক্লেয়ার করা লাগে, কিওয়ার্ডটা ব্যবহার করা লাগে। আর এখানে এই যে পাবলিক যেটা, এটা হলো আসলে এই ফাংশনটার অ্যাক্সেস স্পেসিফায়ার, মানে যেটাতে জাভাতে আমরা আগে লিখতাম এইখানে পরে। আচ্ছা। আবার হ্যাঁ হ্যাঁ। রিটার্ন, এই যে রিটার্নটা আপনার রিটার্ন, আমরা রিটার্ন শব্দটা লিখি না, কিন্তু এইখানে রিটার্ন ফাংশন, কোন ফাংশন রিটার্ন করলে রিটার্ন কথাটা উল্লেখ করতে হয়, সে কি ধরনের জিনিস রিটার্ন করবে সেটাই যে ব্র্যাকেট দিয়ে লিখে দিতে হয়, যেমন একটা স্ট্রিং রিটার্ন করবে এই যে। আর এটা তো হলো প্যারামিটার। আর এটা ভিউ ফাংশন বলতে যেটা বোঝাচ্ছে বুঝছেন, এটা হলো সেই স্টেট ভেরিয়েবল। আপনি এখানে যদি ভিউ লেখেন আর এখানে যদি কোনো কিছু চেঞ্জ করার চেষ্টা করেন, যেমন স্টেট ভেরিয়েবলটা চেঞ্জ করার চেষ্টা করেন, সেটাকে ইরর জেনারেট করবে একটা আহ, এটাকে এরর বলে না এরর বলে, এটা এরর জেনারেট, স্যার, এরর কথা আর কি। এরর বলে তাই না? জি স্যার। তো এই এরর জেনারেট করবে সে আচ্ছা। এইখানে। এই কিওয়ার্ড গুলো জাস্ট মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের। হ্যাঁ স্যার, বুঝতে পারছি, এগুলো কেয়ার গুলো শিখে নেওয়া যাবে, কিন্তু আমার এখানে তাহলে স্যার যেহেতু এটা প্যারামিটার পাস করতেছে, আমরা তো এখানেই মেশিন লার্নিং ডিপ্লয় করতে পারি এই কোডের মধ্যেই, তাই নয় কি? এই কোডের মধ্যে মেশিন লার্নিং ডেপ্লয়, আপনি যেটা বলতেছেন যে এই কোডের মধ্যে আমরা মেশিন লার্নিং ডেপ্লয় করব, মেশিন লার্নিংটা তাহলে রান করতেছে ব্লকচেন রান করবে। আচ্ছা, এখানে তো রান করার সিস্টেম নেই। ব্লকচেন তো মেশিন লার্নিং যে আমি এখানে কল করবো বুঝছেন, এই সলিডিটি ল্যাঙ্গুয়েজ একটা মেশিন লার্নিং, মানে এইখানে আমি আমাকে ডেপ্লয় করতে হবে কোড। আমি যদি তাহলে এদের মডেল, ভাষা লিখতে হবে আর কি, এদের ভাষায় আমাদের ওই কোড লিখতে হবে। হ্যাঁ এই ওই ভাষায় কোড লিখতে হবে। আর ওইটা আপনি যেটা বলছেন যে এরকম সিস্টেম আছে কিনা, এটা আসলে আমি দেখি না এখন পর্যন্ত, যে আমরা যেমন হয় না যে পাইথনের ভিতরে জাভা কোডকে কল করি, কিংবা জাভা কোডের ভিতরে পাইথনকে কল, পাইথনের ফাংশন কল করা যায় বা এখন। আমরা জেএস এর মধ্যে যেভাবে আর কি পাইথন বা ম্যাটল্যাব বা হচ্ছে সি যে কোনো কোডই তো কল করি, তাই না? যে ওরকম আর কোনো কি। কোডও কল করি। এখন যদি এখানে ধরেন এরকম একটা সিস্টেম থাকতো যে ঠিক আছে, ওই যে আপনি যেটা বললেন যে আপনার মডেলটা আমাকে দিচ্ছেন, সেই মডেলটা আসলে আমরা এরকম এখানে কল করতাম, তাহলেও কাজ হইতো। কিন্তু এই ক্ষেত্রে আসলে এটা একটা ইকোনমিক ওয়ে না, কারণ ব্লক আচ্ছা চেইনে আচ্ছা। আপনি যদি কোড রান করেন তাহলে আসলে অনেক গ্যাস ব্যয় হবে ও এখানে, আচ্ছা, কিন্তু এটা তো এখানে আবার টাকা পয়সার বিষয় আছে আচ্ছা আচ্ছা। এখানে, সেটা একটা সেক্ষেত্রে তাহলে তো ব্লক চেইনের মধ্যে করা যাবে না, আমাদের ব্লক চেইনের মধ্যে শুধু বাইরে করতে হবে, ফাইলটাকে পাঠাতে হবে। হ্যাঁ। বাইরে করতে হবে। আচ্ছা স্যার, আপনি তাহলে আমরা, জি স্যার। আউটকামটাকে ব্লক চেইনে রাখতে পারেন। হুম, বুঝতে পারছি স্যার। হ্যাঁ, আরেকটা হলো সেক্ষেত্রে সেদিন যে আমি ব্লক চেইনে কোড দেখাইছিলাম, সেখানে আমরা সেটা যত পাইথন কোড বুঝছেন, সেখানে আমরা ইনকর্পোরেট করতে পারবো আপনার ওই ওই ওইটা, আচ্ছা আচ্ছা। সেটা আমাদের আলাদা কাজ বুঝছেন। হ্যাঁ, এটা দুই ভাবে ট্রাই করে দেখতে হবে আমাদের, যেটা হয় আর কি। আমাদের দুই ধরনের কাজ হবে আর কি, ওইটা আলাদা, আলাদা পেপার, এটা আলাদা। হুম। এখানে তাহলে স্যার আমাদের মেইন কথা হচ্ছে যে আমরা আহ, ওই ইউজার ইন্টারফেস যেটা ছিল ওইখানে আসলে মেশিন লার্নিংটাকে ডিপ্লয় করব। আর যে এইখানে ভ্যালু গুলো আছে সেই ভ্যালু গুলো আমরা মানে ধরেন ছবিটা আমরা এইখানেই পাঠাইলাম লাস্টে হুম স্টোর করার জন্য। আর হুম যাবতীয় ক্যালকুলেশন এই জেএস এর মধ্যেই করবে, মানে অ্যাপ ডট জেএস এর মধ্যেই করবে। এক্স্যাক্টলি। আচ্ছা, বুঝতে পারছি স্যার। তাহলে আমাদের দেখতে হবে যে এইখানে কোন জায়গাটা ডিপ্লয় করা যায়। তাহলে এই স্যার অ্যাপ ডট জেএস এর কোন জায়গাটা আমরা ডিপ্লয় করতে পারি আপনি হুম হুম। মনে করতেছেন? এই জন্য এই যে আপনি যে ভিডিও গুলো পাঠাইছেন বা ভিডিও গুলো আমরা দেখতেছি, এগুলো সেগুলো আমাদের স্টাডি করা দরকার, আর এইটাকেও স্টাডি করা দরকার। আচ্ছা। হ্যাঁ। আমরা যদি রিয়েক্ট ভালোভাবে বুঝতে পারি হুম। তাহলে ওই কাজটা করা যায়। রিয়েক্ট এবং জাভাস্ক্রিপ্ট আর কি, একটার সাথে একটা জড়িত তো। হুম। তো এই প্রাইমারিলি যারা রিয়েক্ট আসলে আমরা জানতে চাই, বেসিক শুরুতে আসলে রিয়েক্ট সম্বন্ধে একটা আইডিয়া লাভ করার জন্য, তাদের জন্য আমার মনে হয় এই যে এই লিঙ্ক, W3 স্কুলের এই লিঙ্কটা ভালো, আমি এখান থেকে পড়ছিলাম, আচ্ছা। এই রিয়েক্ট সম্বন্ধে আলোচনা আছে, রিয়েক্ট কিভাবে কাজ করে বোঝা যায় সংক্ষেপে লিখছে। রিয়েক্ট এটা আপনি স্কিল আমরা এখান থেকে বুট স্ট্র্যাপ পড়ছিলাম, রিঅ্যাক্ট চলে আসছে। আচ্ছা। রিয়েক্ট কোথা থেকে পড়ছিলেন?
তো এখান থেকে আমরা বুটিসটা পড়ছিলাম W3 W3 থেকে পড়ছে? জি স্যার W3 থেকে পড়ছিলাম। এখানে ভালো আছে তাই না? আমার কাছে মনে হচ্ছে হ্যাঁ নিটের এখানে ভালো দেয়া থাকে মোটামুটি, এক্সপ্লেন করা থাকে এবং প্র্যাকটিস করার সিস্টেম আছে। সিস্টেম এটা এখানে বিষয়গুলো আছে। আচ্ছা, আরেকটা বিষয় হলো যে যেহেতু আমাদের জাভা স্ক্রিপ্ট দরকার। আচ্ছা, আমাদের অডিয়েন্স কমতে কমতে তারা ইন্টারেস্ট হারিয়ে ফেলছে, এখন আমরা আছি 3 জন। জি স্যার, আমি আছি স্যার। এ- ও আচ্ছা, আলাভি আছে ভাই, তুমি হ্যাঁ কিছু বলতে আলাদা চাচ্ছিলে, কি যেন বলতে চাচ্ছিলে? ভাই, আমি বলতে চাচ্ছিলাম যেটা সেটা হচ্ছে যে আমাদের যদি মেশিন লার্নিং এর কোনো আমরা কোনো কোড ইউজ করতে চাই কিংবা মডেল ইউজ করতে চাই, তাহলে কি আমাদের যে ওই রান করার পরে যে হিস্ট্রিক্যাল যে ইয়েটা আসে, ভ্যালুটা আসে, সো সেটা কি ইউজ করতে পারবো এখানে, মানে হ্যাঁ জাস্ট? স্যার ওটাই বলতেছে। হ্যাঁ, 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 আমরা সেটা। আসলে আমাদের মডেল তো অন্য কোথাও রান করে রাখবোই, হ্যাঁ, আর এখানে কিভাবে সেই রান করা মডেলটাকে ইনকর্পোরেট করা যায় সেটা নিয়ে আলোচনা হচ্ছে, মেইনলি আমাদের এক্স্যাক্টলি, ফোকাস এটাই। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। এছাড়াও আরেকটা জিনিস এখানে দেখা যায় যে মেশিন লার্নিং ইদানিং গেলে খুবই কমন হয়ে দাঁড়াচ্ছে, সেটা হচ্ছে ট্রান্সফার লার্নিং। তো ট্রান্সফার লার্নিং এর ক্ষেত্রে অনেক বড় বড় মডেল থাকে, অনেক মিলিয়ন মিলিয়ন ডাটা সেটের ট্রেন করা মডেল থাকে, যেটা এখানে খুবই লাইট হয় এবং সেটাও এখানে ইউজ করা যাইতে পারে। হ্যাঁ সেই মডেলেই স্যারকে দেওয়া হয়েছে, ওরকম আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ট্রান্সফার লার্নিং এর ওইটাই স্যার কিভাবে করা যাবে ওইটাই আমাদের পড়ালেখা, স্যারের সাথে ও ওইটাই আচ্ছা, আচ্ছা, আলোচনা হচ্ছে আর কি, এই জন্যই আমরা মিটিং এ বসছি। আচ্ছা, 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 বুঝতে পারছি, বুঝতে পারছি। থ্যাংক ইউ ভাই। হ্যাঁ, ওয়েলকাম। এটা নিয়ে আমাদের মিটিং। আচ্ছা, আরেকটা হলো কি কোডটা বোঝার জন্য ইমিডিয়েটলি আমাদের আরেকটা কাজ করা দরকার। আপনারা সবাই কি কোভিড টিকা নিয়েছেন? স্যার, স্যার ফার্স্ট ডোজ তো ফার্স্ট ডোজ নিচ্ছি স্যার। কমপ্লিট, হ্যাঁ। আচ্ছা, ভালো। স্যার, আপনার কোনটা স্যার, সিনোফার্মা নাকি মডার্না? না না, আমি সেই শুরুতেই যখন অ্যাস্ট্রাজেনিকার টিকা আসছিল তখন নিছি, ও সেই মে আচ্ছা, মাসে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। একটা নিছি মনে হয় মে মাসের 25 তারিখে, আর একটা সম্ভবত ছিল মার্চের 25 বা এরকম কিছু। আচ্ছা হ্যাঁ, আমার প্রথম ডোজ আপনি নিয়েছেন আর কি প্রথম দিকে। হ্যাঁ, প্রথম দিকে নিছি। এখন কার্যকারিতা আসলে কোনটা কেমন তা তো হচ্ছেন বলা মুশকিল। স্যার এই সবই এক। হ্যাঁ, সেটা ঠিক বলছেন, সবই এক। চলতেছে আসলে ট্রায়াল। হুম। আচ্ছা, এইখানে W3 স্কুল থেকে আমরা জেএস ও দেখতে পারি, মানে শুরুর দিকে আরই জেএস এর এই কয়েকটা জিনিস খুব দরকার হয়। জেএস অ্যাসিঙ্ক্রোনাস যে ফাংশন গুলি আছে, অ্যাসিঙ্ক ফাংশন, জেএস অ্যাসিঙ্ক্রোনাস, জেএস প্রমিস, জেএস অ্যাসিঙ্ক, অ্যাওয়েট, অ্যাওয়েট, এই ফাংশন গুলো কাজে লাগে। এগুলো একটু বেসিক দরকার আছে, এটা আমরা দেখে নিতে পারি। তো আমরা একটু কোডে চলে যাই আসলে। দেখি কোডটা একটু দেখি, তারপরে আপনারা খুঁজছেন যে আসলে এইভাবে মেশিন লার্নিং কে রিয়েক্টের ভিতরে ইন্টিগ্রেট করার জন্য ভালো ভিডিও। আমিও খুঁজবো, পরে দেখবো, তারপরে আমরা কাজটা আসলে একসময় সফল হবো আশা করি। শুরুতে আমরা যে কাজটা দেখতেছি এখানে যে কিছু জাস্ট ইম্পোর্টের বিষয়, এগুলো আমরা অলমোস্ট ইগনোর করতে পারি। এই জায়গাটা একটু দেখি। এইখানে ওই যে স্মার্ট কন্ট্রাক্ট নিয়ে কথা বলছি, সেই স্মার্ট কন্ট্রাক্টর যখন আসলে আমরা কম্পাইল করি তখন কিছু জেসন কোড প্রডিউস হয়। সেই জেসন কোডের ভিতরেই ওই যে এবিআইএস মানে বাইট কোডটা থাকে, আর এই বাইট কোডই মূলত আসলে ইয়াতে ওই আপনার, যেমন এই যে এখানে সোর্সের আন্ডারে মিম ডট জেএস, এই বাইট কোডটা এখানে আছে, যে বাইট কোডটাই আসলে অ্যাকচুয়ালি ওই কানাসে আসলে ডিপ্লয় হয়। মানে আমরা যখন ডিপ্লয় করি এই যে বাইট কোড এবিআই, এখান থেকে শুরু করে এখানে এই পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে ওই ঠিকানাটা তাকে দেওয়া লাগতেছে, কারণ এ তো স্মার্ট কন্ট্রাক্টের সাথে আসলে কমিউনিকেশন করবে, কাজেই তার বাইট কোডের পাথটা দেওয়া আছে, যে এখানে যেভাবে আছে সেটা দিয়ে দিচ্ছে। ওকে, এই লাইনটাতে আমরা দেখতেছি যে এইখানে তারা আইপিএফএস এর ক্লায়েন্টের সাথে এবার যুক্ত, মানে রিকোয়ার আমাদের এখানে একটা কনস্ট্যান্ট ফাংশন, এটা আমাদের মনে জাভাস্ক্রিপ্টে মনে হয় জানা আছে যে এটা কনস্ট্যান্ট ফাংশন, কনস্ট্যান্ট ভেরিয়েবল ডিক্লেয়ার করছি। এর ভিতরে আমরা আমাদের যেটা দরকার সেটা লিখে নিচ্ছে যে আইপিএফএস এইচটিটিপি ক্লায়েন্ট এটা আমাদের প্রয়োজন। অর্থাৎ সে এটা ওটার সাথে একটা কানেকশন সেটআপের জন্য এই দুইটা লাইন লাগে, কানেকশন সেটআপের জন্য দুইটা লাইন লাগে। এই শুরুতে তো আমরা যদি এই আইপিএফএস ডট ইনফ্রা ডট আইও এই জায়গাটায় যাই, তাহলে আসলে এই দুইটা লাইন সম্বন্ধে আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা পাওয়া যাবে। এখন আমরা জাস্ট ইগনোর করতে পারি যে এই দুই লাইন আমাদের কানেকশনের জন্য দরকার, এইখানে এই বিষয়গুলো দেওয়া আছে।
কোন পোর্টে রান হবে, কি প্রোটোকল হবে, জাস্ট এই দুটো আমাদের কানেকশনের জন্য। এরপরের যে ব্যাপারটা, যেহেতু আপনারা অলরেডি আসলে রিয়েক্ট করছেন যে ওইখানে আমরা যে বিষয়টা জানি যে সবার শুরুতে আমাদের আসলে কম্পোনেন্ট, ওইখানে সব বিষয়গুলি কম্পোনেন্ট ভাবে উপস্থাপন করা হয়। কম্পোনেন্ট আমাদের অ্যাপ্লিকেশনটা একটা কম্পোনেন্ট, সেটা সেই কম্পোনেন্টের ফেভারটা পাওয়ার জন্য আমরা কম্পোনেন্ট নামক যে বিল্ট ইন ওর যে ক্লাস আছে সেটাকে আমরা এক্সটেন্ড করে নিলাম আমাদের নিজেদের ডিক্লেয়ার করে এপি ক্লাসে। আচ্ছা, গেল এই বিষয়টা। এখন একটা ওই যে ওইখানের মতো একটা অ্যাসিনক্রোনাস ফাংশন ডিক্লেয়ার করছে তারা, যেটা জাভাস্ক্রিপ্টের যে অ্যাসিনক্রোনাস ফাংশন। সেইখানে তারা লোড ওয়েব3 নামে একটা ফাংশন, দেন লোড ব্লকচেইন ডেটা নামক দুইটা ফাংশন ডিক্লেয়ার করছে, দুইটা ফাংশনকে এখানে কল করছে। এখন লোড ওয়েব3 এই ফাংশনটা, এটাও আমরা এগুলিও আমরা কিছুটা অ্যাভয়েড করতে পারি, আমাদের বিস্তারিত দরকার নাই। এই ফাংশনটা হলো আমাদের মেটামাস্ক যে ব্লকচেইনের সাথে কানেক্ট করে। ওই যে আমরা দেখি যে যখনই আসলে একটা ছবি দেই তখন মেটামাস্কটা আসলে কনফার্ম করতে বলে সে কানেক্ট হচ্ছে আমাদের গানাসের সাথে। সেই জন্য আসলে যে এই বিষয়গুলি আর এখানে লেখা আর এই যে উইন্ডো ডট ইথেরিয়াম, উইন্ডো ওয়েব3 অ্যাওয়ার্ড, এই জিনিসগুলো জাস্ট সেই বিষয়গুলো যে কিভাবে আসলে মেটামাস্কের সাহায্যে এই গানাসের সাথে কমিউনিকেশন বা ইয়াটা হবে আর কানেকশন হবে, সেই কানেকশনের জন্য এই লোড ওয়েব3 এটা আমাদের বিস্তারিত না বুঝলেও চলবে। আর যদি বুঝতে চাই একান্ত তাহলে ওই যে ইথেরিয়ামের ওয়েব3 ওই প্রোগ্রামিং এর ওইখানে গেলেই হবে। তবে যে বিষয়টা যেগুলো খুব যে ভালো ডিসক্রিপশন করছে বুঝছেন এমনও না, আসলে খুব ভালো ডিসক্রিপশন আসলে নাই, যে লাইনগুলো ঠিক কিভাবে কাজ করে খুব সুন্দর ল্যাঙ্গুয়েজে লেখে নাই যেটা স্পষ্ট বোঝা যায়। তবে এটা বোঝা যাচ্ছে আর যে ওইখানে যদি ইথেরিয়াম কোনো কিছু থাকে তাহলে তার সাথে সে কানেক্ট হবে, ব্যাপারগুলি এরকম আর বা সেটাকে এনাবল করতেছে। আবার কারেন্ট প্রোভাইডার, ওই যে প্রোভাইডার বলতেছে, প্রোভাইডার বলতে বোঝাচ্ছে ওই গানাসটাকেই বোঝাচ্ছে আর যে নেটওয়ার্কটাকে আর সেটাকেই বোঝাচ্ছে। আচ্ছা, পরে দেখি আমরা এখানে লোড ব্লকচেইন ডেটা, এই জায়গাটায় আমরা যেটা দেখতে পাচ্ছি যে এটা একটা ফাংশন, এটা আমাদের কিছুটা বোঝা দরকার আছে যে স্মার্ট কন্ট্রাক্টের সাথে যদি আমাদের কোড কমিউনিকেট করতে চাই, অর্থাৎ আমরা যদি ওই যে ওইখানে সেট ফাংশন কিংবা গেট ফাংশন গুলিকে কল করতে চাই তাহলে এই কোডটুকু আমাদের লাগবে। এটাও কনফিগারেশনেরই কোড, অর্থাৎ স্মার্ট কন্ট্রাক্ট তো আমার একাধিক থাকতে পারে ব্লকচেইনে, ঠিক কোন স্মার্ট কন্ট্রাক্টটা আমার এই কোড কল করবে, কোন স্মার্ট কন্ট্রাক্টের ফাংশনগুলি আমার এই কোড কল করবে সেই সম্পর্কিত বিষয়গুলো দিচ্ছে। তো শুরুতে আমরা এখানে দেখতে পাচ্ছি যে তারা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিয়েছে ওয়েব3 এবং সেখানে উইন্ডো ডট ওয়েব3 এটাকে এইভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিল। এটা ঠিক কি উদ্দেশ্যে নিছে আসলে এখানে আমার পক্ষে বলা অসম্ভব, এখন হয়তো এখান থেকে এটা খুঁজলে পাবো। কিন্তু পরের লাইনটা দেখি, পরের লাইনটা আমরা বুঝতে পারছি যে সে ওই যে স্মার্ট কন্ট্রাক্টটা আসলে একটা অ্যাকাউন্ট আছে, স্মার্ট কন্ট্রাক্ট যখন আমরা ডিপ্লয় করি তখন আসলে তার একটা অ্যাকাউন্ট, সে একটা অ্যাকাউন্ট হোল্ড করে, নাহলে তাকে আসলে না হলে কিভাবে অ্যাড্রেসিং করব। আমি যেটা বললাম যে একাধিক স্মার্ট কন্ট্রাক্ট আমাদের এখানে ডিপ্লয় হতে পারে, কাজে কোন স্মার্ট কন্ট্রাক্টে আমরা নিয়ে কাজ করতেছি সেই জন্য শুরুতে আমাদের অ্যাকাউন্টটা নেওয়া লাগবে। অ্যাকাউন্ট নেওয়ার জন্য এটাও একটা বিল্ট ইন ফাংশন, গেট অ্যাকাউন্টটা পাইলাম। ওকে, এখন হলো সেট স্টেট। এইটা আমাদের এই যে এই লাইনটা আসলে ইয়ার কাজ, রিয়েক্টের কাজ। রিয়েক্টে যদি আমরা কোনো ভেরিয়েবল রিয়েক্টের ভেরিয়েবলকে, অর্থাৎ এইখানে যে অ্যাকাউন্টটা পাইছি সেটা যদি আমরা অ্যাকাউন্ট নামক একটা ভেরিয়েবলে সেভ করে রাখতে চাই তাহলে এইভাবে লিখতে হয়। আমরা রিয়েক্ট করলে আসলে এটা বুঝবো এই লাইনটা। জাস্ট এখানে আমরা এখন ধরে নিতে পারি সেই অ্যাকাউন্টের এখান থেকে যে অ্যাকাউন্ট পাইছে এটার আসলে বিস্তারিত শুধু তো অ্যাকাউন্ট না, স্মার্ট কন্ট্রাক্টের অ্যাকাউন্টের সাথে রিলেটেড আরো বিষয়গুলিও এই ভেরিয়েবলের মধ্যে চলে আসে যখন অ্যাকাউন্ট লাগে। কিন্তু ওইখানে আমরা হয়তো ইন্টারেস্টেড শুধু ওর অ্যাকাউন্ট নাম্বারটা। এখানে অ্যাকাউন্ট বলতে মানে এইটাকেই বোঝাচ্ছে আসলে আমাদের স্মার্ট কন্ট্রাক্টের যে অ্যাড্রেসটা থাকে আর যেমন এখানে আমাদের এই যে এখানে একটা অ্যাড্রেস, এই অ্যাড্রেসে স্মার্ট কন্ট্রাক্টটা আছে, এখানে ডেপ্লয় হয়েছে। আচ্ছা, তারপরে নেট আইডি, এটা আমরা সম্ভবত বুঝছি যে আমাদের যে এখানে টারফল ডট কনফিগ জেএস ছিল
আমাদের যে ব্লকচেনটা এখানে রান করতেছে গানাস, সেটা কোন নেট আইডিতে, নেটওয়ার্ক আইডিতে রান হচ্ছে সেটা এই ফাংশনের মাধ্যমে পাওয়া যাবে। এগুলো বিল্ট ইন ফাংশন। দেন নেটওয়ার্ক ডেটা। ওকে, এইখানে আমাদের যে স্মার্ট কন্ট্রাক্টর সেটার নাম ছিল মিম। সেই মিম নেটওয়ার্ক থেকে সে নেটওয়ার্ক ডেটা, এগুলো নেটওয়ার্ক রিলেটেড, মানে নেটওয়ার্ক আইডি দিয়ে নেটওয়ার্ক রিলেটেড ডেটা। যদি নেটওয়ার্ক রিলেটেড মানে কানেকশন রিলেটেড বা নেটওয়ার্ক, যেমন ওই যে হয়তো পোর্ট, এই রিলেটেড বিষয়গুলি আর কি। তো এটা যদি ভ্যালুটা আসি আসলে, যে মিমটা আসলে এই যে স্মার্ট কন্ট্রাক্টের এই মিমটা, এটা কোন নেটওয়ার্কে আসলে ডিপ্লয় হইলো, তার পোর্ট কি, এইসব বিষয়গুলো আর কি। মানে এটা আমরা অ্যাজাম্পশন করতে পারি এক্স্যাক্টলি যে আমি যে দুইটা কথা বললাম তাই তাই না, বাট নেটওয়ার্ক সম্পর্কিত বিষয়। তো এটা যদি শুরু হয় মানে ঠিকঠাক মতো আসে আর ধরো, তারপরে যে কাজটা করে এই কন্ট্রাক্ট। এবার কাজ হলো যে কন্ট্রাক্টর আসলে কন্ট্রাক্টটা পাওয়া। কারণ কন্ট্রাক্টটা হলো কন্ট্রাক্টর নিম নামে কন্ট্রাক্টটা আছে, সেই কন্ট্রাক্টর কোড হলো এবিআই। কারণ ওইখানে তো আমাদের কন্ট্রাক্টর আসলে এবিআই কোডই ইনস্টল হয়, সেই জন্য এবিআই কোড। আর এই কন্ট্রাক্টটা আসলে যে অ্যাড্রেসে আছে সেটা অলরেডি উপরে তুমি পেয়ে গেছো এই যে নেটওয়ার্ক আইডি থেকে। এখানে অ্যাড্রেসটা এর ভিতরে আছে, তো সেখানকার অ্যাড্রেস দিয়ে দিলাম। মানে এই মিমটা স্মার্ট কন্ট্রাক্টটা আসলে কোন অ্যাড্রেসে আছে। প্রত্যেকটা ইথেরিয়ামে সাধারণত দুই ধরনের তোমার ইয়া থাকে, অ্যাড্রেসিং থাকে। একটা হলো যে স্মার্ট কন্ট্রাক্ট রিলেটেড অ্যাড্রেস, আমরা যখন কোনো স্মার্ট কন্ট্রাক্ট ডেপ্লয় করি, সেটা ডেপ্লয় করে সেটা অ্যাড্রেস পায়। আরেকটা হলো যে কেউ যদি ধরো শেয়ার মার্কেটের মতো জাস্ট কেনা বেচা করতে চায় আর যে সে কোনো একটা ট্রানজাকশন বিক্রি করবে, মানে কেউ আছে না কয়েন আছে, সে হয়তো $100 দিয়ে কিনছে, আরেকজনের কাছে $120 বিক্রি করছে, সেটাকে এক্সটার্নালি অ্যাকাউন্ট বলা হয়। সেই ধরনের অ্যাকাউন্ট গুলো পাবলিক প্রাইভেট কি দিয়ে শুধু হয়, সেখানে আসলে কোনো স্মার্ট কন্ট্রাক্ট থাকে না। আর যারা আসলে ধরো কোনো একটা চুক্তি করে, যেমন আমি হয়তো তোমার কাছে একটা গাড়ি বিক্রি করতেছি বা কিনতেছি, এখন সেই গাড়িটা আসলে যদি তোমাকে টাকা পাঠিয়ে দেয়, তাহলে গাড়িটা আম, আহ, সাথে সাথে আসলে গাড়িটা তোমার হয়ে যাবে, এরকম একটা স্মার্ট কন্ট্রাক্ট হয়তো এখানে লেখা আছে। এতে এটা আমি ডিপ্লয় করে রাখলাম আমরা দুইজনে, হ্যাঁ। এই ধরনের আমাদের ওই স্মার্ট কন্ট্রাক্টটাও একটা নির্দিষ্ট কন্ট্রাক্টও একটা নির্দিষ্ট অ্যাড্রেসে থাকবে, সেটাকে স্মার্ট কন্ট্রাক্ট রিলেটেড অ্যাড্রেস বলা হয়। তো যাই হোক, একটু পুরান কথা আসলে। আমরা এখন আসি, এইখানে আমরা কন্ট্রাক্টটা পাইলাম। মানে এই কন্ট্রাক্টটা আসলে আমরা পাচ্ছি ইয়া থেকে, অ্যাপ্লাই করার পরে ব্লকচেন থেকে আমরা পাচ্ছি এই কন্ট্রাক্টটা পাইলাম। এবং কন্ট্রাক্টটা আমরা ওই যে মানে রিয়েক্ট ভেরিয়েবলে, তোমার রিয়েক্ট কন্ট্রাক্ট নামক ভেরিয়েবলে স্টোর করে রাখলাম। সেট স্টেট ভেরিয়েবলটা তুমি যদি এই ফাংশনটা মানে দেখো এখানে রিয়েক্টে, তাহলে এটা সম্বন্ধে আরো বিস্তারিত আমরা জানতে পারবো। এটা জাস্ট ভেরিয়েবল আর স্টোর করে রাখলাম। এবার আমাদের যে কাজটা, আমরা কন্ট্রাক্টটা তো পেয়ে গেলাম, এখন কন্ট্রাক্টটার ভিতরে তো আসলে আমাদের ইন্টারেস্ট হলো ওর বিভিন্ন ফাংশন গুলো। এই ফাংশন গুলোকে আমরা কল করতে পারবো। এই ওইখানে দেখলাম সেট ফাংশন আছে, ধরো আরেকটা আছে গেট ফাংশন। এখন শুরুতে আমরা এখানে গেট ফাংশনটা ওরা কল করছে, গেট ফাংশনটা কল করছে করে ওই যে মিম হ্যাশটা আছে, এই হ্যাশ ফাংশনটা তারা নেওয়ার চেষ্টা করতেছে। আহ এখন এই ফাংশনটা কিভাবে কল করছে দেখো, এটি সবই আসলে বিল্ট ইন মেথড বা টেকনিক, এগুলি সবই কনস্ট্যান্ট, মেথডও কনস্ট্যান্ট। জাস্ট এখানে গিয়ে হয়তো তোমার নামটা দিতে হবে। এই কলও আসলে ওই যে কল করতেছো, কল এখানে কোনো আমরা সেট করতেছি না, এখানে কল করতেছি, কল করলে সাধারণত গ্যাস ব্যয় হয় না। এইটাই সবই বিল্ট ইন টেকনিক, শুধু এইটুকু আমাদের চেঞ্জ করার বিষয়, মানে যখন আমরা একটা ফাংশন কল করব। তো এইখানে যে আউটকামটা পাইছি, ওই ফাংশনটা একটা কিছু রিটার্ন করে, স্মার্ট কন্ট্রাক্টটা কিছু রিটার্ন করে। এখানে আমরা আগে দেখছি যেটা পার্থ আসলে যেটা নিয়ে কথা বলছিল রিটার্ন করে, সেটাকে আবার এই যে একটা ভেরিয়েবলে রাখলাম, ওই মিম হ্যাশ নামকই একটা রিয়েক্ট ভেরিয়েবলে স্টোর করে রাখছি। অথবা উপরেরটার মতো এইভাবে করে রাখতে পারতাম। এখানে যেমন দেখছিলাম মনে হয় একবার একটা কন্ট্রাক্ট ওই যে লিখছে। আচ্ছা, এইভাবে কেন সে স্টেট ভেরিয়েবলের ভিতরে রাখছে সেটারও সুবিধা আছে, যাতে আসলে হয়তো সে অন্য ফাংশন থেকে ওটাকে কল করতে পারে, গ্লোবাল অ্যাক্সেস থাকে নিচ্ছে, এরকম কিছু। আমি একবার বলছি না ওইটাই, কারণ আমি রিয়েক্ট একটু অনেকদিন আগে পড়ছি, আবার এই কাজগুলি আবার ভুলে গেছি কি অবস্থা। আচ্ছা, তাহলে দেখলাম আমরা যে আসলে পেয়ে গেলাম, আহ, যে কিভাবে কল করতে হয় জিনিসটা পেয়ে গেছি। তো এটা নেটওয়ার্ক ডেটা কারেক্ট না হইলে ধরো এটা বলবে আর যে আহ, যদি ইয়া হয়নি আর অ্যালার্ট দিবে একটা, অ্যালার্টের যেভাবে দেওয়া দেয় আর উইন্ডো ডট অ্যালার্ট, এটা রিয়েক্টের কোড অ্যালার্ট ইউজ করে উইন্ডো ডট অ্যালার্ট। এখানে বুঝলাম যে লোড ব্লকচেন ডেটা, তার মানে এখানে আসলে আমরা যদি ব্লকচেন থেকে কোনো ডেটা আনতে চাই,
তাহলে আমাদের এই কাজগুলো করতে হবে, যে আমাদের শুরুতে আসলে স্মার্ট কন্ট্রাক্টটাকে পেতে হবে, তার অ্যাড্রেসটা পেতে হবে, তারপর তার ফাংশনটা কল করতে হবে। জিনিসটা খুব কঠিন না, বোঝা যাচ্ছে যে সিম্পল। আমাদেরও যদি এরকম ফাংশন থাকে সাইফাসটা আমরা এভাবে কল করে ফেলবো। এবার পরে আসি আমরা কিছু কনস্ট্রাক্টর, প্রুফ, সুপার প্রুফ, দিস, স্টেট, এই বিষয়গুলো পুরোপুরি আসলে রিয়েক্টে এই যে যদি প্রপস, এটা সম্ভবত রিয়েক্টে কি হিসাবে ব্যবহার করে বলেও তো গেলাম, কোনো কঠিন কিছু না, পড়লে পাওয়া যাবে। এটা কি তোমাদের কারো কি মনে আছে? আচ্ছা, মনে না থাকারই কথা, কারণ জিনিসগুলি তো আমরা অতটা ফ্যামিলিয়ার না। আচ্ছা যাই হোক, এখানে সে একটা কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করছে এই যে এই ফাংশনের ভিতরেই, ক্লাস এফ এর ভিতরে এই কনস্ট্রাক্টরটা করছে। আমার যেটা মনে হচ্ছে যে ওই ইয়াতে ভ্যালু পাস করার জন্য প্রপসটা ইউজ করে তারা, অর্থাৎ তোমার সুপার ক্লাস সাব ক্লাসের ভিতরে যে ভ্যালু পাসিং এর ম্যাটারটা আছে সেটার জন্য এটা ব্যবহার করে, এই প্রপস, এই কিওয়ার্ডটা ব্যবহার করে। এটা একটা কিওয়ার্ড ইয়ার। তো এটা আমরা এখন একটু ধরে নিই, এটা ধরো ভ্যালু পাঠাচ্ছে সেখানে। এখন এখানে আসি আমরা, যে এই শুরুতে আসলে এই ফাংশনটাই তো সবার আগে রান হবে। তো ওই যে উপরে আমরা বিভিন্ন যে ফাংশন সেটের কথা বলছি, ধরো মিম, হ্যাশ, কন্ট্রাক্ট, ওয়েব 3, বাফার, অ্যাকাউন্ট, এগুলোকে আসলে এখানে ডিক্লেয়ার করে নিচ্ছে, কারণ এটাই তো আগে রান হবে সবার আগে। পরে তো এগুলো ভ্যালু চেঞ্জ হবে, পরে এই জিনিসগুলো কল হবে। তো এই জিনিসটা জাস্ট নর্মাল প্রোগ্রামিং টেকনিকে যা করি আর সেটাই আগে সেট করে রাখছে, স্টেট ভেরিয়েবল কি কি হবে তার। আর পরে তো এই ফাংশনের ভিতরে ধরো এখানে চেঞ্জ হয়েছে। এখন এই ফাংশন গুলো আসলে কখন কল হবে, যেমন এই ফাংশনটাও কখন কল হবে, কি হবে, এগুলো আমরা দেখি। প্রথমে আমরা দেখতেছি কি কি করছে, তারপরে পাবো আসলে কোনটা কখন কল হয় কিভাবে, একটা সিরিয়াল তো থাকবে। এই জায়গায় আমরা যেটা দেখতে পাচ্ছি ক্যাপচার ফাইল, নিশ্চয়ই এই ক্যাপচার ফাইল এই জায়গাটা ইউজারের কাছ থেকে ভ্যালু নেওয়ার জন্য, না সরি, ইউজারের জন্য ভ্যালু নেওয়ার জিনিসটাই যে পরে, সেই ব্যাপারটা পরে আসবে। ক্যাপচার ভ্যালুটা একটু ভিতরে দেখি তাহলে বুঝবো। ইভেন্ট, হ্যাঁ বুঝছি, এটা হলো যখন আমরা ভ্যালুটা, মানে যখন ইউজার ধরো ফাইলটাকে দিবে, এখানে একটা ইভেন্ট দেখতেছি, ইভেন্ট ডট রেন্ডার অনলোড বাফার উইন্ডো ফাইল রিডার ইভেন্ট ডিফল্ট। হ্যাঁ, এটা হয় কি যে আমরা যদি রিয়েক্ট করো তাহলে সেখানে বিভিন্ন ধরনের তুমি ইভেন্ট দেখবা। ইভেন্টটা হয় কি যে আমরা যদি একটা সাবমিট বাটন ক্লিক করি তাহলে কি অ্যাকশন হবে, কাজগুলি কি কি হবে, সেই আহ, সেই বিষয়টা, সেই সেই ধরনের একটা ইভেন্ট। মানে যখন এটা এটা একটা ফাইল নেম, ক্যাপচার, সরি মানে ক্যাপচার ফাইল, এটা হলো একটা ফাংশন, এটাকে অ্যারো ফাংশন বলা হয়। আর এটা হলো তার প্যারামিটার, আর এখান থেকে এটা হলো বডি। আমরা ওই যে যারা জাভা স্ক্রিপ্ট যদি পড়ি যে এখানে অ্যারো ফাংশন কিভাবে লিখে, তাহলে আমরা বিস্তারিত জানতে পারবো। তাহলে এটা হলো আসলে একটা অ্যারো ফাংশন। এই ফাংশনটা সংক্ষেপে মানে এইভাবে লিখা যায়। আম, এই অ্যারো ফাংশনের, আচ্ছা এখানে আমি মনে হয় একটু ভুলই বলছি। ভুলটা হলো কি, এইটা নাম দেওয়ার প্রয়োজন হয় না অ্যারো ফাংশনের, এটা এখানে একটা ভেরিয়েবল হিসেবে কাজ করবে, ভেরিয়েবল হিসেবে কাজ করবে, নামের প্রয়োজন নাই, এটা হলো তার প্যারামিটার। তাই হওয়ার কথা অ্যারো ফাংশন, আমরা এখানে দেখে নিলেই হবে। বেশ কয়েকদিন আগে পড়ছি আমি, আজকে আর আসলে সুযোগ পাইনি জিনিসটা রিভিশন দেওয়ার। আর যেহেতু আসলে আমরা ফ্রেন্ডলি ডিসকাশন করবো ওই জন্য ওইভাবে আসলে আর ইয়া করিনি, খুব সিরিয়াসলি নেইনি। অ্যারো ফাংশন আলাদাভাবে আমরা এখানে একটু দেখে নিতে পারি, জাভা স্ক্রিপ্ট অ্যারো ফাংশন। ফাংশন, এরকম একটা ফাংশনকে প্যারামিটার, পরে ওটার আউটকামটা আবার একটা ভেরিয়েবলে তারা অ্যাসাইন করছে। আচ্ছা যাই হোক, এটা আমরা পরে নিলেই হবে, এমন কিছু না।
এখানে আমরা দেখি কি করছে, পরে আসি যে আসলে এটা কখন কখন কি কল হয়েছে পরে বোঝা যাবে। এখানে আমরা দেখতেছি যে এই ক্যাপচার ফাইল এটা কল হবে, কোনো একটা জায়গা থেকে এটা কল হবে, কোনো একটা বাটন টাটন ক্লিক করলেই, যেহেতু ইভেন্ট 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 সাধারণত তখনই আসলে কল হয় যখন আমরা কোনো বাটন ক্লিক করি, তখন আসলে বাটন HTML বাটন বা এই ধরনের কিছু ক্লিক ক্লিক করি তখন আসলে ইভেন্ট ক্রিয়েট হয় আর কি। অর্থাৎ বাটনটা ক্লিক করলে এর অ্যাকশনটা কি হবে সেই বিষয়টা আর কি। তো সেরকমই কোনো জায়গা থেকে আমি যখন কোনো কিছু ক্লিক করবো, ওই যে সাবমিট বাটন বা এরকম সামথিং কিছু ক্লিক করবো, তখন আসলে এই ফাংশনটা, এই ক্যাপচার ফাইলটা সেখান থেকে কল হবে। আমরা যদি রিয়েক্টের এখানে দেখি, ইভেন্ট দেখি, তাহলে খুব সুন্দরভাবে আন্ডারস্ট্যান্ডিংটা আসবে। যেমন এই যে রিয়েক্ট ইভেন্ট, কি কি ইভেন্ট থাকে রিয়েক্টে? অন ক্লিক, সাধারণত কোনো কিছু ক্লিক করলে আহ এইখানে আমার যেমন এইখানে ক্যাপচার ফাইল, এই ক্যাপচার ফাইল নামটা শুটের জায়গায় লেখা থাকবে, তখন ওইটা ফাংশনটা, ওই এরো ফাংশনটা কল হবে, আমাদের এরো ফাংশনটা যখন অন ক্লিক। এখন ইভেন্ট ইভেন্ট এই যে যে এরো ফাংশনটা কল হবে, এই ফাংশনটাকে বলি আমরা ইভেন্ট হ্যান্ডলার। মানে এখানে লেখা আছে যে ক্লিক হওয়ার পরে ইউজার যদি ক্লিক করে তাহলে তার আউটকামটা কি আসবে আর কি। তো এরকম ইভেন্ট হ্যান্ডলারের কিভাবে করে, ধরো এখানে সেই জিনিসগুলো আলোচনা করা হয়েছে, বা কি কি ধরনের হয় আসলে। আমরা এরো ফাংশনই বা কেন ব্যবহার করব সেই বিষয়টা লেখছে। নর্মাল ফাংশন কেন লিখি না, সুবিধা অসুবিধাগুলো এখানে আলোচনা করছে, এবং কত ধরনের ইভেন্ট আছে সেই বিষয়গুলো লিখছে। আবার এই যে প্রপস যেটা আর যেটা আমরা এখানে দেখলাম যে সে কনস্ট্রাক্টরের ভিতরে ব্যবহার করছে, সেই বিষয়টা নিয়ে এখানে লেখা আছে যে এখানে কি অর্থে ব্যবহৃত হয়। রিয়েক্ট আর লাইক ফাংশন আর্গুমেন্ট ইন জাভাস্ক্রিপ্ট টু সেন্ড প্রপস ইনটু এ কম্পোনেন্ট ইউজ দ্য সিনট্যাক্স। ওই যে ভেরিয়েবল পাঠায় আর পাস করে, যাই হোক ফাংশন বা ভেরিয়েবল পাস করে, ভ্যালু পাসিং এর বিষয়। রিয়েক্টের যে স্টেট ভেরিয়েবল আমরা তাও দেখছিলাম, সেই বিষয়গুলিও এখানে মোটামুটি আলোচনা আছে। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আলোচনার রিয়েক্ট ইভেন্টে আছে কিনা, মানে এই যে এই জায়গাটা আর এখানে আমরা দেখতেছি ফ্রি বেঞ্চ ডিফল্ট, এটা একটা বিল্ট ইন মানে ফাংশনকে কল করছে। এই ফাংশনটার কাজ কি, এটা আমরা এখানে পাবো। এটাই আমি খুঁজতে চাইছিলাম, সম্ভবত লাইফ সাইকেলের ভিতরে পাবো। মাউন্টিং, আনমাউন্টিং, আপডেটিং কম্পোনেন্ট। React has 4 built-in method and gets called constructor, render, component, get, state। আচ্ছা, এগুলিও না, এগুলো তো বিল্ট-ইন ফাংশন আছে কয়েকটা। আমরা এই যে কম্পোনেন্ট ডিড মাউন্ট, এই ফাংশনটা দেখতে পারি ভিতরে, এটা হয়তো এখান থেকে একটু পরে যেতে পারি যে এটা কাজ কি। রেন্ডার মেথডটা আমরা দেখবো ভিতরে, রেন্ডার মেথড ইজ রিকোয়ার্ড এন্ড উইল অলওয়েজ বি কল্ড, the others are optional and will be called if you define them। মানে রেন্ডার যেটা অলওয়েজ আসলে কল হবে ওর, আমরা মূলত যখন চাই যে অলওয়েজ যেটা কল হোক সেটাই আসলে এই যে রেন্ডারের ভিতরে রাখতেছি। যেমন এখানে একটা HTML ফাইলকে আমরা র্যান্ডমের মধ্যে রাখবো, যেটা ইউজার আসলে যেখানে কোনো ভ্যালু দিবে বা ভ্যালু দেখবে, ওই রেন্ডারটাকে সবসময় কল করে, এর মধ্যেই আমরা মূলত HTML কোড টোড লিখি। আর একটা কম্পোনেন্ট ডিড মাউন্ট, কম্পোনেন্ট ডিড মাউন্ট is called after the component is rendered. This is where you run statements that requires that component is already placed in the DOM. DOM. টার্মগুলি একটু কঠিন মনে হতে পারে, বাট কয়েকবার পড়লে ঠিক হয়ে যাবে। আমি যেটা খুঁজতেছিলাম ওই যে ফ্রি ইভেন্ট কম্পোনেন্ট, এটা কোথায় থাকতে পারে? রিয়েক্ট ফর্ম। আচ্ছা, এই জিনিসটা আমরা ওইখানে দেখবো যে রিয়েক্টের যে ফর্ম ফর্ম ইউজ করে ভ্যালু নেয়, কন্ডিশনাল রেন্ডারিং, সাবমিটিং, দিস ডট স্টেট। আচ্ছা, এইখানে এত খোঁজাখুঁজি না করে আমরা একটু জাস্ট দ্রুত দেখে নিই আসলে।
প্রিভেন্ট ডিফল্ট, ইভেন্ট প্রিভেন্ট ডিফল্টের কাজ কি? ইভেন্ট prevent default. The prevent default method is used to prevent the browser from executing the default action of the selected element. It can prevent the user from processing the request by clicking the link. The event is used to deny the event or action by the user in the response of the method. আমরা এখানে দেখি prevent a link from opening the URL. কি বলছে, the prevent default method cancels the event if it is cancelable, meaning that the default action that belongs to the event will not occur. মানে কোনোটার কোনো জন্য ডিফল্ট অ্যাকশন কোনো কিছু লেখা থাকলে সেটা অকার হবে না, আমি যা লিখবো সেটা হবে, এরকম কিছু মিট করছে সম্ভবত। ক্লিকিং অন এ সাবমিট বাটন প্রিভেন্ট ইট ফ্রম সাবমিটিং, মানে ফর্মকে আসলে সে সাবমিট থেকে প্রিভেন্ট করে দেয়, পরে সে আমি যে ধরো যে অ্যাকশনটা করতেছি সেইখানে হয়তো সে পাস করে দিচ্ছে, বা আমি একটা মানে কোনো কিছু সাবমিট করার সাথে সাথে আমি যদি এখানে চাই ইন দ্য মিন টাইম কোনো কাজ করতে, তাহলে সেই কাজটা সে করতে যায়, সামথিং প্রবাবলি এরকম কিছু। আর একটু বিস্তারিত পরে নিলে হবে, হ্যাঁ আমরা অতটা এটা ইগনোর করলে চলবে এখন। আচ্ছা, তো যাই হোক এটা একটা বিল্ট ইন ইভেন্টের সাথে রিলেটেড, যেটা ডিফল্ট অ্যাকশন কে প্রিভেন্ট করে, যেটা বোঝা গেল। এরপরে আমরা যে কাজটা করলাম যে ফাইল, মানে আসলে আমরা ওই যে সাবমিট বাটনটা দেখলাম এখানে, এই যে ডিএফ সাবমিট বাটনটা দেখছি, এখানে ফাইল দিছি, এই সাবমিটের এখানে যে ফাইলটা দিলাম, এই ফাইলটা আমরা আসলে নিচ্ছি, রিড করতেছি, ইভেন্ট ডট টার্গেট, এটুক বিল্ট ইন ইভেন্ট টার্গেট। আর ওইখান থেকে যেটা পাইছি সেই ফাইল, এইখানে যদি যাই আমরা এই জায়গায় যেমন HTML এর ওই যে এই কোডটুক হলো এখানকার আমাদের যে ইউজার ইন্টারফেসটা, এই কথাবার্তাগুলো এখানে যদি যাই, এখান থেকে একটু আসি, এখানে আমরা বলছি অন সাবমিট, মানে যখন ইউজার সাবমিট করবে দিস ডট অন সাবমিট, যেটা মানে এই ফেজের ভিতরেই অ্যাকশন বা এটাকে অন সাবমিট করলে যা কাজ হবে সেটা এই ফেজই আছে, এইখানেই দিস। তারপর যেটা বলছে যে তোমার এটা উপরেরটা তো জাস্ট ফর্মালিটি, যেটা তোমার লিখতে হবে। এখানে হলো যে আমরা কি ধরনের জিনিস নিব, যে বক্সটা আছে টেক্সট ফিল্ড, এখানে তো টেক্সট ফিল্ড না, মানে ফাইলের যে ফিল্ড, এটা ফাইল নিবে। এবং অন সেন্স, এখানে দুইটা বিষয়, যে যখন আমরা আসলে একটা এখানে এই যে একটা পাথ চুজ করে দিব, চুজ ফাইল সামথিং দিব, তখন এখানে একটা সেন্স ঘটবে। এই সেন্সটা যখন ঘটবে, এই সেন্স ঘটার সাথে সাথে সে দিস ডট ক্যাপচার ফাইল এই ইভেন্টটাকে কল করবে, দিস ইজ ইভেন্ট হ্যান্ডলার, এটা এই ইভেন্ট হ্যান্ডলারটা কল করবে। আর এখানে দেন সাবমিট, পরে এখানে আমি যখন সাবমিট করবো, এখানে দুইটা জিনিস দেখো, সাবমিট বাটনকে যখন ক্লিক করব তখন একটা অ্যাকশন ডিফারেন্ট, সাবমিট বাটন ক্লিক করলে কি হবে। আরেকটা বিষয় হলো যে অন সেন্স, মানে তোমার এই ইনপুট এই ফিল্ডটা, এই সোর্স ফাইল, এই যে এখানে যে ফিল্ড, এইটাও কিন্তু একটা HTML যে সাবমিটের এক ধরনের বাটন, এটাও তো আরেক ধরনের মানে ফিল্ড, সাবমিট একটা এক ধরনের ফিল্ড, এটা একটা ফিল্ড বা বাটন আমরা যেটা বলি, ডিফারেন্ট ধরনের দুইটা। এই সব HTML এর ফিল্ডের জন্য তোমার তুমি ইভেন্ট আসবে, ইভেন্ট হ্যান্ডলার আছে, হ্যাঁ এগুলো বিষয় আছে। তো ওইটার জন্য ওই যে ওইটার জন্য যদি চেঞ্জ হয় তখন সে ক্যাপচার ফাইলকে কল করতেছে। আমরা এখন দেখলাম কোথা থেকে কি হচ্ছে, আসলে এই ক্যাপচার ফাইলে গিয়ে আমাকে যে কাজটা করবে, যেহেতু তুমি এখানে এটা টাইপ দিয়ে রাখছো ফাইল, এই ফাইল তো সে নিবে, ফাইল নিয়ে ফাইলের ডাটা নিবে, ফাইলের আরো অনেক ইনফরমেশন গুলো নিবে, কিন্তু তুমি এখানে ফাইলের শুধু জিরো ইন্ডেক্সটাতে ইন্টারেস্টিং, তুমি ফাইলটাকে নিচ্ছ, ফাইলটাকে তারপর রিড করতেছো ফাইল রিডার দিয়ে, এগুলো বিল্ট ইন ফাইল ফাইল রিডার নামক ফাইল রিডারের তুমি একটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছ, মানে রিড করার জন্য রিডার, তারপরে সেই রিডারের
ফাইলটাকে রিড করার জন্য সেই রিডারের ভিতরে ফাইলটাকে দিয়ে দিছো, এটা বিল্ট ইন ফাংশন, মানে অ্যারে আকারে রিড করার জন্য। কারণ আমরা ফাইলটা যখন পাঠাই, ইমেজটা পাঠাই, তখন ওইখানে বাইট ইমেজের ইয়াগুলো পাঠাই আর ধরো বাইট কোড আকারে পাঠাই আইপিএফএস এ। তারপর কি করছে, রেন্ডার ডট অন লোডেন্ড একটা বিল্ট ইন ফাংশন, মানে যখন আসলে এইখানে সে যে কাজটা করতেছে এইটারই রেন্ডারেরই একটা বিল্ট ইন ফাংশনকে সে মানে কল করলো, এটা একটা এরো ফাংশন। এই ফাংশনের মাধ্যমে সে একটা বাফারে রিড করে রাখতেছে এইখানের যেই ফাইলটার যে তুমি রিড করলে রেজাল্টটা পাইলা, এটা একটা বাফারে রাখতেছে। হ্যাঁ, এইখানে যে যা লেখা ফর্মালিটি আছে, বাফার ডট রেজাল্ট, বাফার ডট রেজাল্ট, এইখানে এইখানে যে এটা রিড করলো সেটার রেজাল্টের ভিতরে আছে, ওইখান থেকে সে সেটা বাফারে নিয়ে রাখতেছে। আর সেটা ওই যে কনসোলে, মানে আমরা যে ওইখানে দেখছি যে আউটকামটা, এখানে তোমার যদি মনে থাকে ওই সময় যখন আমরা রান করছিলাম, এখানে কিন্তু আমরা আউটকামটা দেখছিলাম, সেই কোডটা আসলে এইখানে এই জায়গায় যে কনসোলে সে শো করে দিচ্ছে। আর এই জায়গায় আমরা এখানে যে রিট্রিট করলাম সেই বিষয়গুলো তোমার এই ভেরিয়েবলের মধ্যে নিয়ে রাখা হলো, এই ইয়ার কি বলে রিঅ্যাক্টের। এরপরে যে কাজটা হলো, এটা তো হলো জাস্ট যখন চেঞ্জ হয়েছে, অর্থাৎ ফাইলটা সে ওই ফিল্ডে ফাইল রিড ওইখানে সুস ফাইল সেখানে হয়েছে, কিন্তু যখন সাবমিট বাটনটা ক্লিক করবে, এখন কাজ হলো যে আসলে এই যে বাইট কোডটা যে প্রডিউস হয়েছে, অলরেডি ক্যাপচার ফাইলটা কল হয়ে গেছে, চেঞ্জ হওয়ার সাথে সাথে পাথটা দেখে দেওয়ার সাথে সাথে সেই বাইট কোডটাকে এখন সেন্ড করা ইয়াতে। ও যখন সাবমিট করবে, এই যে অন সাবমিট এটা ক্লিক হবে, এই ইভেন্ট হ্যান্ডলারটা ক্লিক হবে। এই যে আমরা এখানে বলছি যে অন সাবমিট বললে এই দিস ডট অন সাবমিট এই ফাংশনটা কল হবে, এই ইভেন্ট হ্যান্ডলারটা কল হবে অন সাবমিট। এখন এইটা কল হলে এইখানে কি কাজ হবে, এখানে কাজ হওয়া উচিত যেটা, সেটা হলো যে এই বাফারটাকে তোমার আইপিএফএস এ পাঠিয়ে দেওয়া। তো আমরা দেখি এই বাফারটা কিভাবে আইপিএফএস এ পাঠিয়ে দেয় ও। এইখানে তোমার ওইরকমই একটা বিল্ট ইন কিছু লেখা হলো, ভালো কথা লিখছে। দেন একটা কনসোলে লেখা আসবে, ওই যে আমরা এখানে দেখছি এই যে আইপিএফএস ডট অ্যাড, আইপিএফএস এ অ্যাড করে দিচ্ছে সে। অ্যাড এটা আইপিএফএস এর বিল্ট ইন ফাংশন। আইপিএফএস উপরে অলরেডি আসলে সে যেটা বললাম, আইপিএফএস অলরেডি যে এখানে কানেকশন দেওয়া আছে উপরে, সেটাতে সে অ্যাড করতেছে। কিভাবে অ্যাড করে, ওই যে বাফারে লিখে রাখছিল এখানে দিস ডট স্টেট ডট বাফার, এই বাফারটা লিখছে। আর ইরোর রেজাল্ট কনসোল। আচ্ছা, এইখানে তোমার এই যে দিস ডট তারপরে ইরোর রেজাল্ট, এটার একটা সুন্দর ইয়া আছে, মানে কলব্যাক ফাংশন বলা হয় এটাকে। এখানে আসলে এটাকে কলব্যাক ফাংশন বলে। সে একটা ভ্যালু ওকে দিবে, আবার এখান থেকে কোনো রেজাল্ট ওই ভ্যালুটা এখানে পাঠিয়ে দিবে, মানে কনসোলে রেজাল্টটা দেখাচ্ছে অ্যাড হওয়ার পরে, মানে এখানে এটা একটা কলব্যাক ফাংশন। এই যে অ্যাডটা, এই কলব্যাক ফাংশন তোমার একটা হলো সে ভ্যালু পাঠাচ্ছে ইয়াতে আইপিএফএস এ ভ্যালু পাঠাচ্ছে, এবং এটা রান ভ্যালু পাঠায় অ্যাড ফাংশনটা রান হবে। দেন সে আবার তোমার একটা রেজাল্ট ব্যাক করে, রেজাল্ট ব্যাক করলে এইখানে আবার একটা ফাংশন, এখানে আবার একটা এই ফাংশন একটা ফাংশন থাকে, এই ফাংশনটা পরে আবার তোমার এক্সিকিউট হয় এবং আমাদেরকে রেজাল্ট দেয়। এই ফাংশনটা আমরা, এই ফাংশনের কোনো নাম দরকার নাই, শুধু তুমি প্যারামিটার দিয়ে দিবা, ওই এই রেজাল্টগুলি আমাদের কাছে এখন পরে শো হবে। কলব্যাক ফাংশন খুব ডিফিকাল্ট না বোঝা, ওইখানে তোমরা একটু দেখে নিও কলব্যাক ফাংশন। যদি ব্যাপারটা অনেক সময় এমন হয় না যে আমি আসলে একটা ফাংশনকে কল করলাম, কল করলে এই ফাংশনটার আসলে আউটকামটা আবার এই ফাংশনের যদি কাজ করতে হয়, তাহলে সেটা আবার আরেক ফাংশনের কলিং এর উপর ডিপেন্ড করে। তো তখন ওকে যখন কল করে, ও আসলে আরেক ফাংশনকে কল করে সেটার রেজাল্ট আসলে দেন সে আমাকে রেজাল্ট দেয়। এখানে কলব্যাক ফাংশনটা ব্যাপারটা এরকম আর এই যে অ্যাড এর বিষয়টা। এখানে প্রথমে আমরা ওকে দিয়ে দিলাম এই যে বাফারে ধরো ভ্যালু পাঠাইছিলাম, দেন সে আমাদেরকে আবার এখানে ভ্যালু দিয়ে দেয়। এই ভ্যালুগুলি আমরা আবার এখানে দেখতে পাচ্ছি, নিচে এসে দেখতেছি যে রেজাল্ট কি দিচ্ছে। সেই এরর যদি হয় এরর, আর যদি না হয় তাহলে তো এরর, যদি হয় এরর হবে, না হলে তো ভালো। যদি রেজাল্ট হয় তাহলে রেজাল্টটা কি এখন রেজাল্টটা আসলে কি করব আমরা, রেজাল্টটার কাজ হবে
আমাদেরকে রেজাল্টটা কিন্তু স্মার্ট কন্ট্রাক্টে পাঠাইতে হবে। তার মানে স্মার্ট কন্ট্রাক্টের এখন কল করা দরকার। স্মার্ট কন্ট্রাক্টের সেট ফাংশনটাকে কল করা দরকার। এই যে রেজাল্টটা ওইখান থেকে আসবে, রেজাল্টটা আসলে একটা হ্যাশ কোড। এটা কিভাবে দেখো, স্মার্ট কন্ট্রাক্টকে কিভাবে কল করছে ডিরেক্ট থেকে, দিস ডট স্টেট ডট কন্ট্রাক্ট ডট মেথড, এগুলো সবই আসলে বিল্ট ইন টাইপ, মানে লেখা। লাস্টে গিয়ে তোমার এটা হলো ফাংশন সেট, আর সেখানে তুমি রেজাল্টটা পাঠিয়ে দিচ্ছ, মানে হ্যাশ, শুধু হ্যাশটা পাঠাচ্ছ, কারণ রেজাল্টটা এটা একটা বেরিয়ে এরে, এর ভিতরে আরো অন্যান্য ইনফরমেশনও থাকে, নট অনলি হ্যাশ। কিন্তু তুমি ইউ আর ইন্টারেস্টেড শুধু ইন হ্যাশ, কাজে হ্যাশটা লিখলা। আর যেহেতু আসলে এটা আমরা পাঠাচ্ছি, এখানেও সেন্ডটা একটা বিল্ট ইন কি, মানে তার ফাংশন, সেটা দিয়ে আমরা পাঠিয়ে দিচ্ছি। আর সেটটা হইলো তোমার ওই কন্ট্রাক্টের ফাংশনের নাম, কন্ট্রাক্টের যে ফাংশন, সেখানে তুমি সেন্ড কি করে দিচ্ছ। আম, এই যে সেন্ড করবা, এই যে সেট ফাংশনটা, এই সেট ফাংশনটার ওরা একটু সেন্ডের ভিতরে ডিসক্রিপশন দিচ্ছে যে কোথায় থেকে যাচ্ছে, দিস ডট স্টেট ডট অ্যাকাউন্ট, অর্থাৎ এই যে স্মার্ট কন্ট্রাক্টর অ্যাকাউন্ট সেটা দিয়ে দিচ্ছে, এখানে স্মার্ট কন্ট্রাক্টর অ্যাকাউন্টটা দিয়ে দিচ্ছে, আমরা জানি যে উপরে আমরা অ্যাকাউন্ট পাচ্ছি। তারপর যেটা করতেছে, এটাকে বলা হয় জাভাস্ক্রিপ্টের দেন ফাংশন। দেন ফাংশনটা একটু দেখে নেবা এটার কাজ কি। মানে এখানে এই কাজগুলি হওয়ার পরে সে আমাদেরকে যে কাজটা করবে, সে আমাদেরকে রিটার্ন দিস ডট স্টেট নিম হ্যাশ রেজাল্ট ডট হ্যাশ, এখানে আমাদের যে মিম হ্যাশ, মানে এখানে সেটা তো লিখে রাখবে, অর্থাৎ আমাদের এই প্রোগ্রামের যে স্টেট ভেরিয়েবল মিম হ্যাশ এর ভিতরে লিখে রাখবে এবং আমাদেরকে রিটার্ন করবে, এই ভ্যালুটা আমাদেরকে রিটার্ন করবে। আচ্ছা, তাহলে এই পর্যন্ত আসলে আমি যেটা দেখতেছি এখানে কোড কঠিন না, এগুলো সিম্পল। আমরা যেটা বুঝতে পারছি যে আমাদের HTML কোডটা হলো এই যে রেন্ডারের ভিতরে, এটা এখানে প্রথমে কিছু ফর্মালিটিস, বিভিন্ন নামটাম, এখানে এগুলো জাস্ট ইমেজটাকে যেমন শো করা হয়েছে, ওই যে আমরা দেখি না পরে একটা ইমেজ ইনফোরা থেকে ইমেজ শো করে, শুরুতে সে দেখায় না, কারণ শুরুতে আসলে হ্যাশ, কোনো ধরনের হ্যাশ থাকে না, কিন্তু পরে আমি যখন আবার নতুন আবার রিফ্রেশ দেই একবার সিলেক্ট করে, তখন কিন্তু সে দেখায়, কারণ এই যে দেখো এটা এইভাবে দেখাচ্ছে, এখান থেকে স্টেট ভেরিয়েবলে স্টোর করে রাখে, এই যে এখানে ইমেজটা শো করে। তারপর সে আবার ওই যে ভ্যালু নেয়, সেন্স মিম টিম, তারপরে অন সাবমিট, এইসব জিনিসগুলো, এগুলো সিম্পল, দেখলে বোঝা যায় এই বিষয়গুলো। ফাইনালি এই জিনিসগুলোকে কল করার জন্য আসলে একটা রিয়েক্ট কোডের যে বেসিকটা, লাস্টে এক্সপোর্ট ডিফল্ট অ্যাপটাকে কল করা লাগে, এইভাবে এক্সপোর্ট করা লাগে। এইটা না হলে আসলে বাকি উপরের কোড কিছুই রান হবে না। তাহলে লাস্টে এই লাইনটা জাস্ট ওর যেটা বেসিক নিয়ম বা ফর্মালিটিস, সেই জন্য এই লাইনটা রিয়েক্টের। এখন একটা বিষয় আসলে আমরা এখানে যদি দেখি, তাহলে মূলত আমাদের এই যে সিনক্রোনাস ফাংশন টাংশন কানেকশনের এই বিষয়গুলো, এগুলো তখনই কল হয়ে যাবে যখন আমাদের এই যে কনস্ট্রাক্টরে আসলে ও পাঠিয়ে দিবে, আসলে এই যে কনস্ট্রাক্টর সেই সময় আসলে এগুলো রান হয়ে যাওয়ার পর, শুরুতে সে এইখান থেকে হবে কোডটার, মানে এক্সিকিউশন প্রসেসরই এক্সপোর্ট করবে, কনস্ট্রাক্টরে যাবে, তাহলে এই কানেকশনের ফাইলগুলো আসলে দেখতেছি সে তোমার এক্সিকিউশন, এই দুইটা তো হয় আসলে ওইখান থেকে, আমার এই যে রেন্ডারের ভিতরে আমি যেটা দিলাম সেখান থেকে আসতেছে, সেখান থেকে কল হয়। আর বাকিগুলো আসলে এখানে যেগুলো লিখছি, তাহলে তো সেগুলো আসলে অটোমেটিক ভাবেই এগুলো তো আগেই হবে, কারণ কোডের আগেই দেওয়া আছে, এগুলো আগেই কানেক্টেড হয়ে যাবে। এইখানের এই কোডগুলো রান হবে এই কনস্ট্রাক্টরের সাথে সাথে, তাহলে হওয়ার কথা, কনস্ট্রাক্টরে হওয়ার সাথে সাথে হবে, কিন্তু এগুলো তো ডিপেন্ড করে, এগুলো তো আসলে ওই সময়, এগুলো পরে কল হয়, আর বাকিগুলোর কাজ হয়ে যাবে আগে এগুলো, মানে এই যে কানেকশনের জন্য যে ফাইল টাইল আছে, এগুলো আগে ওই যে যখন কনস্ট্রাক্টর কল হবে আসলে তখনই হয়ে যাবে। ওই যে কনস্ট্রাক্টর বলতে আসলে এটা আর যখন সে এক্সপোর্ট ডিফল্ট এফ করবে আর তখন তো সে উপর থেকে সিরিয়ালি করে যাবে, আর উপর থেকে সিরিয়ালি করে যাবে, আর এরপরে আবার যখন কলিং টলিং আসবে এই ফাংশন গুলো তখন অ্যাক্টিভেট হবে, আর ওই ফাংশন গুলো তো আগেই ধরো কাজ হয়ে যাচ্ছে, আগেই কাজ হবে।
তাহলে এখন আসো আমরা যদি মেশিন লার্নিং কোডের কথা বলি, তাহলে ওকে আসলে কোথায় ইনকর্পোরেট করতে হবে, কি করতে হবে সেটা নিয়ে আমাদের ডিসকাশন, কিংবা আমাদেরকে আরো এই রিয়েক্ট কোড বোঝা দরকার। দেন আমরা হয়তো কোথায় করা যায় সেই বিষয়গুলো মানে করতে পারবো। কিন্তু তুমি যদি চাও যে না আমি নিজে স্মার্ট কন্ট্রাক্ট ফাংশনকে কল করব বা সেখান থেকে ভ্যালু আনবো বা দেখবো, সেই বিষয়টা আমরা এখন কিন্তু নিজেরাই কোডের মধ্যে চেঞ্জ করে ফেলতে পারবো। এটুক এটুক আমার মনে হয় এই আত্মবিশ্বাস হয়ে যাবে, কারণ এখানে আমরা জানি কোন কোন জায়গাগুলো চেঞ্জ করা লাগবে। আমাদের লাইন বাই লাইন প্রত্যেক কোডও বোঝার দরকার হয় না। লাইন কি করতে হবে বুঝে যাই, বুঝে যাচ্ছে। এইবার আলাবি, পার্থ, আপনারা কি কিছু বলতে চাচ্ছেন? স্যার এখানে যে ক্যাপচার ফাইল, আমার মনে হচ্ছে, মানে যতটুকু আমি বুঝতে পারছি, আমি জানি না বুঝতে পারছি কিনা আদৌ, বলেন বলেন। ক্যাপচার ফাইলের মধ্যে এই জায়গাটায় আমাদের মেশিন লার্নিং ইনকর্পোরেট করতে হবে। এইখানে যদি করতে হয়, কারণ এইখানে আমরা ফাইলটা নিচ্ছি, তাহলে আলটিমেটলি তো মেশিন লার্নিং এর মধ্যে আমাদের ফাইলটাকেই দিতে হবে। হ্যাঁ, আপনি সঠিক ফাইল বলছেন। ফাইলকে দিতে চাই, তাহলে তো এই ক্যাপচার ফাইল ইভেন্টের মধ্যেই আমাদের মেশিন লার্নিং থেকে সামহাউ কল করতে হবে। খেয়াল করতে হবে। এখন আপনি একটা জিনিস লক্ষ্য করেন, মেশিন লার্নিং কে ওরা যখন কল করছে তখন কিন্তু এপিআই দিয়ে কল করছে। দেখছি যে জাভাস্ক্রিপ্ট কোড থেকে বা রিয়েক্ট থেকে ওরা ওই সম্ভবত, মানে আমি ওই লোকের যেটা দেখলাম আর একটু, ওরা ওই আপনার যে মডেলটা দিলেন হুম মেশিন হুম লার্নিং এর, সেই মডেলটাকে একটা পাইথন এপিআই তে রাখছে। সেটা ধরেন একটা সার্ভারে রান হবে, কোনো অসুবিধা নেই, আমাদের হোক রান, হুম, আলাদাভাবে রান হলো সার্ভারে। হ্যাঁ। সেই এপিআই তে রাখছে, রেখে যা এরকম রিয়েক্ট ফাইল থেকে তখন সেই এপিআই টাকে কল করছে। আচ্ছা, এটাই তো করতে হবে, সরাসরি তো এখান থেকে সে রান করবে না। সরাসরি তো আমরা এখানে ওই কোড এপিআই টা বসাইতে পারবো না হ্যাঁ, পাইথনে। এই জন্য আমাদের কোথাও এপিআই থেকে রান করায় ভ্যালুটা নিয়ে আসতে হবে এখানে। এখন আমাকে দেখেন, এই যে এপিআই থেকে রান হবে ওইখানে একটা ভ্যালু পাবো আমরা, সেই ভ্যালুটাকে আবার এখানে আনবো কিভাবে? আর সেটাই তো স্যার মেইন কাজ। এইটা নিশ্চয়ই ওরা ওইটাও দেখানোর কথা, বুঝছেন? ওইটাও ওরা দেখানোর কথা। মানে আমরা যে দেখতেছি যে রিয়েক্টের কোড, যারা রিয়েক্ট দিয়ে অ্যাপ্লিকেশন বানাইছে মেশিন লার্নিং আর রিয়েক্ট, তারা হুম, সেটাও দেখানোর কথা কিন্তু। হ্যাঁ, সেটা তো অবশ্যই দেখাবে। আমাদের দেখতে হবে স্যার, আসলে উই নিড ফার্দার স্টাডি টু লার্ন হাউ a machine learning can be incorporated in the React code. But first, sir, I have a question. এইখানে যদি আমরা করতে চাই, এখানে আসলে আলটিমেটলি দিচ্ছি কি, আমি বাফারের মধ্যে বাইট কোড দিচ্ছি, তাই তো? এখানে আলটিমেটলি আসলে কিছুই না, আমরা জাস্ট ওই যে উই আর কনভার্টিং তোমার ফার্স্ট ফাইলটাকে ইনটু বাফার, হুম হুম, মানে সরি মানে বাইট কোডে কনভার্ট বাইট কোড। করতেছি। দেন উই আর স্টোরিং অ্যাকচুয়ালি দ্যাট বাইট কোড ইন এ বাফার। বাফার বলতে আমাদের এইখানে ব্যবহারের জন্য স্টেট ভেরিয়েবল বাফার। আর একটা কি করতেছি, এই বাফারটাকে অ্যাড করে দিচ্ছি, মানে আমরা পাঠিয়ে দিচ্ছি, মানে ফাইলটাকে বা বাফারটাকে তোমার পাঠিয়ে দিচ্ছি আইপিএফএস এ। আইপিএফএস আমাদেরকে একটা হ্যাশ রিটার্ন করে, বুঝছো? সেটা ওই যে রেজাল্টের মধ্যে, যে এখানে রেজাল্টের হ্যাঁ, মধ্যে। রেজাল্টের মধ্যে, মানে এটা রেজাল্ট পোর্শনে যাবে পরে, আরো মেশিন লার্নিং যদি আমরা করি, আগে রেজাল্টটা আসবে, দেন আমরা সেটাকে পাস করব। কিন্তু স্যার যে ফাইলটা নিচ্ছি, আমার মনে হয় ফাইল নেওয়ার সময় আমরা এটাকে বাফার করে করে ফেলেছি, বা হ্যাঁ, ফাইল নেওয়ার সময় বাফার করতেছে আগে। হ্যাঁ, মানে ডিজিট কোড যেটা বলে, বা জিরো অন যেটাই বলি, তো এটা করলে আমরা মেশিন লার্নিং এ কি দিচ্ছি, সরাসরি ইমেজ দিচ্ছি, সেই ইমেজটাকে সে কিভাবে এখান থেকে নিবে তাহলে স্যার? ইমেজটাকে আমরা শুরুতে ধরো ইমেজ আকারে মেশিন লার্নিং এ পাঠাবো, পরে বাফার বাফার ইমেজটাকে জাস্ট আইপিএফএস এ রাখার জন্য বাফার করব, সেটা এখানে কোড আছে। হ্যাঁ, সেটা কিন্তু পরের গুলা, হ্যাঁ পরের গুলা, জি মেশিন স্যার। লার্নিং থেকে যে আউটকামটা আসবে, বুঝছো, হুম, সেই আউটকামটা আমরা আসলে ইয়াতে রাখবো না, আইপিএফএস এ রাখবো না। আইপিএফএস এ আমরা শুধু যে ফাইলটা পাঠাবো মেশিন লার্নিং এ হ্যাঁ, সেটাই সেটা রাখবো। সেটাই রাখবো। আমরা আচ্ছা। স্মার্ট কন্ট্রাক্টে তোমার আউটকামটা রাখবো। হুম, স্যার যখন ফাইল দিচ্ছি তখন তো আমরা সেটাকে, সাপোজ যদি আমরা ইমেজ নিয়ে কাজ করি, আমরা তো ইমেজই দিব, তাই না? হ্যাঁ, ফাইলের মধ্যে ইমেজ ফাইল দিতে। জিরো যেটা, হুম। ওটার মধ্যে সরাসরি একটা ইমেজই দিব, সেটা তখনও সে আপনার তৈরি করে নাই। আমার মনে দেন, হয় বুঝছেন, এই যে ও এখানে ফাইল জিরো না, এই যে হ্যাঁ এখানে হ্যাঁ, ফাইল পাচ্ছি না, তো জি এইখানে স্যার, এখানে পরে আবার এটাকে ওই যে ইয়া বানানোর জন্য, মানে
বাইট কোড বানানোর জন্য তো এই কাজগুলি করছি, রিডার টিডার। হুম হুম আদারওয়াইজ এই ফাইলটা কি মেশিন লার্নিং অ্যাকসেপ্ট হ্যাঁ, করবে না? আমরা এইখান থেকে ফাইলটাকে আমরা কোনোভাবে যদি মেশিন লার্নিং এ দিতে পারি, দেন হ্যাঁ রেজাল্টটা এনে আবার এখানে পরের লাইন করে আমরা অ্যাড করতে পারবো। এক্স্যাক্টলি, হ্যাঁ এটা আচ্ছা, এখন এটা কিভাবে করা যায় সেটা তো সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ওয়ান অফ দ্য বিগেস্ট। চ্যালেঞ্জ। আমরা যদি ধরেন আম, ওইখান থেকে নাও আনতে পারি, সাপোজ ইউজারের কাছ থেকে ফাইলটা নিয়ে আমি মেশিন লার্নিং এর ওই যে এপিআই টাকে কল করে ওর কাছে পাঠিয়ে দিলাম, কিন্তু ওর কাছ থেকে রেজাল্ট আনতে পারতেছে না। পাঠিয়ে দেওয়া তো পারতে পারার কথা, হুম হুম ওদের কোড টোড দেখলে, তাই না? কারণ ওরা তো হ্যাঁ, ওদের কোড ওখানেই দেখলে। কল করছে। হ্যাঁ, হ্যাঁ ফাইল পাস করার কোনো সিস্টেম নিশ্চয়ই থাকবে। এক এক কোড হ্যাঁ, থেকে এক এক কি বলে, এক এপিআই থেকে আর এক এপিআই আমরা ফাইল নিশ্চয়ই পাস করতে পারবো। হ্যাঁ। ওইটা যদি পারি আমরা, তাহলে আমরা করব কি, এখানে ভিতরে ধরেন ওইটা ওর থেকে যদি নাও আনতে পারি, না আনলেও আমরা এখানে হয়তো ভিতরে ধরেন কিছু জাস্ট কনস্ট্যান্ট দিয়ে পাঠিয়ে দেবো। আচ্ছা, ম্যানুয়ালি আমরা বলে দেবো যে এটা রেজাল্ট ম্যানুয়ালি, দিতে তো। হ্যাঁ ইয়েস এক্স্যাক্টলি, ম্যানুয়ালি বলে দেবো। তাহলে তো হয়ে গেছে। হ্যাঁ ম্যানুয়ালি বলে দিতে পারি, ধরেন রেজাল্ট, আমাদের কয়েকটা রেজাল্ট নেওয়ার জন্য আমরা ম্যানুয়ালি কিছু করবো, হুম হুম একটা রেজাল্ট। গট ইট। হ্যাঁ ডান, টুডে ডান হয়ে গেছে মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ এটাই করা যাবে আর কি। আর কিন্তু ওইটুকু অ্যাটলিস্ট চেষ্টা করা দরকার, আমাদের সবকিছু ম্যানুয়ালি করলে তো হয় না। না, সেটাই আর কি স্যার, ওটা কিভাবে পাঠানো যায় অন্তত সেটা তো করতেই হবে। হ্যাঁ সেটুকু আসলে করা উচিত, যে কারণ আমাদের এটুকু দরকারও যে আসলে রিয়েক্ট অ্যাপ্লিকেশন দিয়ে কিভাবে মেশিন লার্নিং অ্যালগরিদম কাজ করানো দরকার, সেটা আসলে হইলে আমাদের সবকিছু একটা তো সেই আর কি স্যার, সবকিছু ম্যানুয়ালি করলে তো তাহলে তো কোডের কোনো দরকার ছিল না। হ্যাঁ কোডের দরকার ছিল না ওইটাই। হাতে হাতেই করতে পারতো সবকিছু বসে। হ্যাঁ 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 এখন কোডে অটোমেটিক্যালি কিভাবে করা যায় সেটা দেখতে পেলে তো গুড, দ্যাট উইল বি এ গ্রেট ওয়ার্ক। হ্যাঁ ওইটাই অনেক ভালো কাজ। এই আর স্যার কি স্যার, পড়তে হবে হ্যাঁ আর কি। হুম, বলেন এরপরে কে কি বলতেছে। স্যার যেটা আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে, স্যার এখানে আমরা যে ইয়ে পিকচারটা পাঠাইলাম সেটা হচ্ছে বাফারে আমরা পাঠাইলাম এবং সেখান থেকে একটা হ্যাশ কোড জেনারেট হয়ে আমাদের এই জিনিসটা খুবই রেস্ট্রিক্টেড দ্বারা করলো এবং সেটা খুবই ইয়ে করলো। এখন আমরা যদি সেটাকে হ্যাঁ নিয়ে আসলাম, নিয়ে আসার জন্য আমাদের যে একটা ম্যানুয়ালি বললেন যে ম্যানুয়ালি আমরা সেটা ইয়ে করতে পারি, চেক করতে পারি, এটা কি স্যার অটোমেটিক করা যায় না যে ইয়ে করার ক্ষেত্রে? যাবে, অটোমেটিকলি যাবে, কিন্তু যদি আমরা ধরেন না পারি আর কি, সেটা বললাম আর। আচ্ছা আচ্ছা আচ্ছা। অটোমেটিক তো সিস্টেমই আছে, অটোমেটিকই তো হয়, ওই যে ইন্টারনেটে কিন্তু হ্যাঁ অনেক টিউটোরিয়াল আছে যে কিভাবে রিয়েক্ট অ্যাপ্লিকেশন থেকে কিভাবে মেশিন লার্নিং কে কল করে। হ্যাঁ 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 হ্যাঁ। এই যে আছে, কিন্তু এগুলো বললে আমরা পাবো, আচ্ছা 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 আচ্ছা, ওর বুঝতে পারছি। মধ্যে আমরা অ্যাড করে দিতে পারবো। জি স্যার। তবে মেশিন লার্নিং অ্যালগরিদমটা আপনি যাই বলেন না কেন, হ্যাঁ একটা আলাদা ইয়াতে, আলাদা একটা ওইখানে ব্রাউজারে আলাদা ট্যাবে রান হবে। আমরা যখন কল করব রিয়েক্ট অ্যাপ্লিকেশন থেকে, আমি সেটাই দেখছি, আচ্ছা। ওইখানে আমাদের পাইথন কোড থাকবে। মানে আমরা মেশিন লার্নিং থেকে ধরেন যে মডেলটা পাই, একটা যে পার্থ আমাকে পাঠাচ্ছে আজকে, হ্যাঁ এখানে ও একটা মডেল পায়, ওটা একটা ফাইল। ওই হ্যাঁ। ফাইলটাকে কল করার জন্য মেশিন লার্নিং এর ওই ফাইলটাকে কল করতে হয় রেস্ট এপিআই এর ভিতরে পাইথনের। আচ্ছা আচ্ছা। আহ, কাজেই আমাদের মেশিন লার্নিংটা আসলে রান হবে আলাদা একটা নিউ ট্যাব হয়তো এখানে ওপেন হয়ে যাবে, সেখানে রান হবে। কারণ সেইখান থেকে আউটকামটা কিভাবে আমাদের আবার এই কোডে পাঠানো যায়, এই একটা বিষয়। আবার হলো আমরা এই যে ইউজারের ইন্টারফেস থেকে এখানে যে ফাইলটা নিলাম, এই ফাইলটাই আহ, কে কিভাবে সেই মেশিন লার্নিং অ্যালগরিদমে পাঠানো যায়, কারণ মেশিন লার্নিং অ্যালগরিদমটা এখান থেকে কল হবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখান থেকে সেটার ইনিশিয়েট হবে। সেই ইনিশিয়েট করা, তারপরে সেখানে পাঠিয়ে দেওয়া, সেই বিষয়গুলো আর এখানে আমাদের কিছু কোড অ্যাড করতে হবে আর আপনি যেটা বললেন আর যে হ্যাঁ অটোমেটিক হ্যাঁ হ্যাঁ, হবে। সেটাই স্যার। এখন আমরা সেটা অটোমেটিক ভাবে করতে পারা উচিত। এখানে আরো অনেকে আছেন, তাদের যদি কোনো মতামত থাকেন এই বিষয়ে, তাহলে আরো সুবিধা হবে আমাদের মনে হয়। আর যদি কেউ কিছু বলতে চায় এই বিষয়ে। ওরা আসলে কখন জয়েন করছে তো জানি না, হয়তো যারা কোড দেখলে আবার বুঝবে। আচ্ছা স্যার, এখানে আমার মানে কেউ যদি কোশ্চেন না করে আমি একটা জিনিস জানতে চাই আর কি, এটা আসলে কোশ্চেন না বেসিক্যালি, সেটা হচ্ছে যে স্যার আমাদের মেশিন লার্নিং এর যখন ইয়েটা চলে আসবে, মেশিন লার্নিং এর যখন মডেলের যেই রেজাল্টটা চলে আসবে,
হ্যাঁ এরপরে যদি আমি কোনো ইউজ করতে চাই, মানে লাইফ টাইম কোনো পিকচার ইউজ করতে চাই, কিংবা আমি যদি এরকম এটা লিখে আমি স্মার্ট কন্ট্রাক্টের ভিতরে দিয়ে এটা কি নিয়ে আসতে পারবো? মানে আপনি মেশিন লার্নিং অ্যালগরিদমটাকে স্মার্ট কন্ট্রাক্টের সাহায্যে রান করবেন কিনা এরকম কিছু নাকি? না স্যার, মেশিন লার্নিং এর রেজাল্ট আমি নিয়ে আসলাম ইয়ের মাধ্যমে, কি বলে, কল করে এখানে ওই রিয়েক্টের হ্যাঁ হ্যাঁ মাধ্যমে হ্যাঁ হ্যাঁ নিয়ে নিয়ে আসা। আসা হ্যাঁ, হ্যাঁ, স্মার্ট হ্যাঁ, কন্ট্রাক্টের সাহায্যে ওটা স্টোর করবো ব্লকচেনে। হ্যাঁ, হ্যাঁ, স্টোর করলাম। দেন হচ্ছে আমি যদি আমার ফোনের মাধ্যমে যদি আমি মেশিন লার্নিং এর বাইরের কোনো ডেমো কোনো পিকচার কিংবা ডেমো কোনো ভিডিওস আমি ওটার সাথে কম্পেয়ার করাতে চাই, তাহলে কি আমি এখানে আবার ওই আমার যে ডেমো ভিডিওটা কিংবা এটা কি আমি হ্যাশ ফাংশন তৈরি করে ওটার সাথে কম্পেয়ার করাতে পারবো? এরকম কি কোনো ওয়ে আছে? ও আচ্ছা, বুঝতে পারছি, হ্যাঁ হ্যাঁ করতে পারবেন। আচ্ছা, 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 তাহলে তো এটা খুবই ইন্টারেস্টিং হয় হ্যাঁ সেই জন্যই তো ওটা রেপ্লিকেশন, নাহলে ব্লকচেনে কেন রাখবো আর। সেটাই, সেটাই, সেটাই। আচ্ছা, ওদের যদি কোশ্চেন না থাকে তাহলে আজকে আমরা এখানে শেষ করবো, পরে আবার আরেকদিন আমরা আলোচনা বসবো। আচ্ছা, ঠিক আগে আছে, থ্যাংক ইউ তাহলে এর স্যার। মধ্যে আমরা কোড দেখতে থাকবো কিভাবে আসলে মেশিন লার্নিং কোডকে রিঅ্যাক্টে ইনকর্পোরেট করা যায়। এটা হলো কাজ আর আমাদের, বুঝছেন? হ্যাঁ এক্স্যাক্টলি স্যার, কারণ ওটাই মেইন ফোকাস, কিভাবে আসলে ইনকর্পোরেট করা যায় এবং সেটা কিভাবে প্রপারলি রান করা যায়। That will be the most important task for this code, I think. So পার্থ ভাই, এটা কি আপনার? exactly every one of us actually should just see how to incorporate machine learning algorithm into React application. We need to explore just সম্ভবত ইউটিউবে আমরা এক্সপ্লোর করলে উইল ফাইন্ড মানে সুইটেবল ডকুমেন্ট। এখানে আমরা যারা আছি মানে প্রত্যেকে যেন এটা দেখি। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, থ্যাঙ্কস এভরিওয়ান ফর জয়নিং দ্য মিটিং। Thank you for giving us such a beautiful and most informative video and sharing with us a great knowledge you have gathered. Thank you very much, sir. Okay, thanks. Thank you too for actually giving me this opportunity. If I would not actually find the participant, then I can't continue. Because most of us actually are not interested in working blocks and like join when something difficult appears, then they disappear from the meeting. কাজী এটা আসলে এখন স্যার, আমার শুরুতে এমন হবে, আস্তে আস্তে ইট উইল বি ওকে। এক্স্যাক্টলি। অনেকেই আসলে তো নতুন জিনিস দেখলে বা এমন কোড টোড দেখলে একটু কেমন লাগে অনেকের। আস্তে আস্তে যখন ওরা কাজ করা আরম্ভ করবে, আই থিঙ্ক কমফোর্টেবল হয়ে যাবে এগুলোর সাথে। এটাই নরমালি অ্যাকচুয়ালি উই আর অ্যাফ্রাইড অফ অ্যাডপ্টিং নিউ থিংস, কিন্তু অ্যাডপ্টিং নিউ থিংস হ্যাজ সাম বেনিফিট। কেমন? if we can produce any paper, then it will actually get accepted anywhere. ইয়েস স্যার। এটা স্যার, একটা অ্যাডভান্টেজ। স্যার এই ক্ষেত্রে আরেকটা অ্যাডভান্টেজ আছে স্যার। এই ক্ষেত্রে এই পেপারটা যদি মানে এইটুকু যদি কেউ ইমপ্লিমেন্ট করতে পারে, তাহলে স্যার সে একাধিক পেপার সাবমিট করতে পারবে। কারণ হচ্ছে মেশিন লার্নিং এর একটা সিম্পল ইয়ে করে সে জাস্ট এক একটা জায়গায় এই সেম অ্যাপ্লিকেশন ইউজ করে এক এক ডাটাবেসের জন্য এক একটা তৈরি করতে পারবে। চিন্তা করেন এটা খুবই কতগুলো ইন্টারেস্টিং। পেপার প্রডিউস করা সম্ভব শুধু জাস্ট হিউজ পেপার স্যার, হিউজ অনেক পেপার করা সম্ভব স্যার। এইটাই। সবাই এগুলোই হ্যাঁ, আসলে হ্যাঁ, করে, সবাই হ্যাঁ, এগুলাই করে, হ্যাঁ এগুলোই করে। সেটাই। একটু কারণ এদিক এখন সেদিক এখন আপলোড করে হ্যাঁ, হ্যাঁ, এগুলাই হ্যাঁ, করে। কারণ এখন যে অবস্থা দাঁড়াইছে, সিম্পল মেশিন লার্নিং মডেল রান করাই কিন্তু পেপার করার মানে পসিবল না ধরতে গেলে, যদি এক্সট্রা কোনো ইয়ে আসে না। এরকম অনেক অনেক পেপার আছে যে 2টা 3টা 4টা মডেল অলরেডি তারা অনেকভাবে ট্রাই করছে এবং অনেকে ভালোই করেছে নিয়ে আসছে। অলরেডি এখন ওল্ড। এখন যদি কেউ যদি এইটুকু ইউজ করে, ব্লকচেনের এই অংশটা ইউজ করতে পারে, তো ওই মানে ভালোই পেপার হবে এবং অনেকগুলা কাজ করা সম্ভব একই জিনিস দিয়ে। সেটাই। সেটাই। তাহলে থ্যাংক ইউ স্যার, অনেক সুন্দর একটা সেশন ছিল, অনেক ইফেক্টিভ একটা সেশন ছিল। থ্যাংক হ্যাঁ ইউ স্যার, স্যার। ওই দিন থেকে আমার মনে হয় আমি আজকে আরো অনেক কিছু, কারণ কোড লেভেলে আসলে বুঝতে পারলে কিছু চিন্তা করা যায়। আর এক্স্যাক্টলি ওই তাহলে ধরা যায়। সামনে দিয়ে কিছু যাচ্ছে উপরে, আর কিছু দেখতেছি আমি, ওটা থেকে যদি কোড লেভেলে যাওয়া যায় কিছু বুঝতে পারা যায়, কোথায় ইনকর্পোরেট করা যাবে বা কোথায় আমি ইমপ্রুভমেন্ট আনতে পারি, এইসব সম্পর্কে একটু সম্যক ধারণা পাওয়া যায়। আর শুধু থিওরিটিক্যাল দেখে আসলে ওটা গেস করা বেশ টাফ। আমরা নেক্সট ডে অথবা দ্য ডে আফটার নেক্সট ডে উইল ডিসকাস অন স্মার্ট কন্ট্রাক্ট, লাইক হাউ উই ক্যান ডেভেলপ স্মার্ট কন্ট্রাক্ট। ওটা আমাদের দরকার আসলে স্মার্ট কন্ট্রাক্ট।
জি স্যার। আর আমার স্মার্ট কন্ট্রাক্ট সম্পর্কে কোনো ধারণা নাই স্যার, আজকে কিছুটা বুঝছি, কিন্তু আমার মনে হয় আরো অনেক নলেজ দরকার আমার এটা নিয়ে আর কি। দরকার, কারণ ওটা তো একটা সিম্পল এক্সাম্পল। উই নিড টু অ্যাকচুয়ালি সি মোর এক্সাম্পল, লাইক স্যার যেগুলো হ্যাঁ স্যার বলেন। ইউ ক্যান কন্টিনিউ আসলে। আমি বলতে চাচ্ছিলাম যদি হ্যাঁ, যেটা আসলে প্র্যাকটিক্যাল আমি বুঝবো, প্র্যাকটিক্যালি আমরা দেখতে পারি বা বুঝতে পারি যেগুলো অ্যাপ্লিকেশন অলরেডি আছে স্মার্ট কন্ট্রাক্ট দিয়ে, আহ, মানে এস্টাবলিশ কোনো এক্সাম্পল যেগুলো মানুষ দেখতেছে বা অ্যাপ্লাই করতেছে এবং ব্যবহার করতেছে, এমন কিছু যদি এক্সাম্পল হিসেবে আনা যায় তাহলে সেটা আসলে অনেক বেশি বুঝতে সহজ হয়। Right. Let's then discuss one of such example like e-voting. সেখানে আমরা দেখতে পারবো যে কিভাবে আসলে user has an interface and how the actually voting is counted in the smart contract. সেখানে অনেকগুলো লাইন আছে সেই স্মার্ট কন্ট্রাক্টে, মানে মোটামুটি most of the feature of a smart contract are included in that example. So let's see that example. Let's synthesize that actually example. তাহলে বোঝা যাবে না সেটা Yes, sir. প্লাস How the smart contracts works properly, we can hope learn from that session. exactly need to learn actually some syntax, and even using smart contract we can generate digital signature, and also we can verify digital signature. So these are some exciting features we need to know also. আমরা তো কিছু Oh, simple example দেখছি। that means they are already embedded that features into the smart contract. Yes, smart contract. Smart contract there's just a Solidity language that actually used for developing smart contracts. Solidity language is like Java programming or Python, but not as rich as Python, Java. Almost similar kind of language. I think this language also similar to Java, like a constructor, this dot, Exactly, this things, JavaScript, Java, Java, hmm, one like kind of that. similar Similar things. syntax. Most of the syntax are similar to Java programming. Yes, that is. Okay, sir. Have you, sir? Thank you again for giving us such a good session that might help us very much to learn blockchain, smart contract, and how to what is this? React. React. This was React. Am I right? Yes, React. React. Yes, sir. Have learned some things about React. That's a good session actually. That was. Thank you, sir, again for giving a good lecture on all these things. Okay, thanks for your participant. So Parth already actually summarized what we have covered today. First of all, we actually discussed how IPFS and blockchain interact, and then we also actually saw that how actually Tarpol, Ganache, and other different software can be installed to run this application. Next, we describe the basic actually code of an application called the meme of the day. The application just upload a picture and send that picture to the IPFS. IPFS return a hash code to the application front end or user interface. Then user interface call a smart contract and send the hash code to the blockchain. So just এগুলো হলো আমাদের summary আজকের। So thanks everyone. Now we can actually end this meeting.